প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 171তম ফেসবুক লাইভে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে একটি বিশেষ ফেসবুক লাইভ, যে ফেসবুক লাইভটি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে এরকম আলোচনা কখনো হয়নি। আজকে আমরা দুজন বিজ্ঞ অতিথিকে নিয়ে এসেছি এবং দুজন স্বক্ষেত্রে অত্যন্ত সুনামধন্য, এবং তাদের মাধ্যমে আমরা আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর পাব, যে সকল প্রশ্ন আমি নিজেও সবসময় ইতস্তত বোধ করি এবং যে প্রশ্নগুলো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তাই আজকে দুজন অতিথিকে সামনে নিয়ে এসেছি। আমাদের বরাবরের মতো সম্মানিত শ্রদ্ধেয় আমাদের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইসলাম ভূঁইয়া স্যার, তিনি সহকারী অধ্যাপক, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর। তিনি আজকে আমাদের প্রথম পর্বে তিনি আলোচনা করবেন অর্গাননের ভিত্তিতে সার্জিক্যাল কেসে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের কি ভূমিকা হওয়া উচিত, এবং সেই বিষয় নিয়ে স্যারের কাছে আমরা প্রথম প্রশ্ন করব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আজকে আপনাকে আমরা পেয়েছি, অত্যন্ত আনন্দিত যে আজকের একটি ক্রিটিক্যাল বিষয় নিয়ে আজকে কথা বলবো, যেগুলা খোলামেলা কথা বলা সকলের পক্ষে সম্ভব হয় না। কেউ কেউ বলবেন যে এই সকল কেসে কেন আমরা এলোপ্যাথিক চিকিৎসকের কাছে যাব, কেন আমরা সার্জিক্যাল কেসে যাব, কেন আমরা এইগুলা চিকিৎসার সমাধান করতে পারি না, আমাদের দুর্বলতা নিয়ে আমরা কথা বলতে পারি না বললে আমাদের সকলেরই মান যায়। এই বিষয়গুলো ভিত্তি করে স্যার, আজকের কাছে আমার প্রশ্ন স্যার, সার্জিক্যাল কেস কি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা আদৌ সমাধান করতে পারি, না আমাদের সার্জিক্যাল কেসের উপর আমাদের নির্ভর করতে হয় এলোপ্যাথিক চিকিৎসকের উপর? স্যার, এই প্রশ্নের জবাব দিবেন স্যার, প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় চিকিৎসক মণ্ডলী, কাছে দূরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখতেছেন, সবাইকে আমার শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। সাথে সাথে আমার ছাত্রছাত্রীরা যারা দেখতেছ, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আর আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সকল সদস্যদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিষয়টা নির্ধারিত হয়েছে যে সার্জারি সম্পৃক্ত, অর্থাৎ সার্জিক্যাল কেসে হোমিওপ্যাথিক ঔষধ। তার মানে সার্জিক্যাল কেসগুলি, সার্জারি অন্তর্ভুক্ত রোগগুলি হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা নিরাময় করা সম্ভব কিনা। এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে প্রথম বুঝতে হবে, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেম্যান সার্জিক্যাল কেস নিয়ে, সার্জিক্যাল কেস এবং হোমিওপ্যাথি ঔষধ, এই বিষয় নিয়ে তিনি কি নির্দেশনা দিয়েছেন? তার নির্দেশনা যদি আপনি অর্গাননের অ্যাপোরিজম নাম্বার 13, আপনি অ্যাপোরিজম নম্বর 13-এ যাবেন, অ্যাপোরিজম নাম্বার 7-এ যাবেন এবং অ্যাপোরিজম নাম্বার 186-এ যাবেন। তাহলে এই তিনটা সূত্রে হানেম্যান কি বলেছেন? হানেম্যান বলেছেন যে আমার হোমিওপ্যাথিক চিকিৎসার একটা লিমিটেশন আছে, আমি সব রোগ ভালো করতে পারি না। আমার রোগগুলি হলো, আমার চিকিৎসা বিদ্যা হলো অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেস।
কোথায় বলেছে এই সূত্রগুলির মধ্যে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বুঝাই দেব। অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেস অর সার্জিক্যাল ডিজিজ। এখন তিনি বলেছেন যে সার্জারি সম্পৃক্ত রোগগুলি সার্জারির মাধ্যমে তোমরা আরোগ্য করবা, আরোগ্য দিবা সার্জারির মাধ্যমে। তোমাদেরকে বলে নাই যে তোমরা অ্যালোপ্যাথিক সার্জনের কাছে পাঠাই দাও, এই কথা হানেম্যান বলে নাই। হানেম্যান অ্যাফোরিজম নাম্বার 186 এবং অ্যাফোরিজম নাম্বার 13 এবং অ্যাফোরিজম নাম্বার 7 বলেছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সার্জিক্যাল ডিজিজ as well as the surgical case, যেগুলা তোমরা সার্জারির মাধ্যমে এই কেসগুলির সমাধান করবা। যদি তুমি না পারো তাহলে যিনি সার্জন তার কাছে তুমি রেফার করবা। তিনি বলে নাই যে হোমিওপ্যাথিক ডাক্তাররা সার্জন নয়, তিনি বলেন নাই। কারণ আমার সভাপতি সাহেব ওনার ডিগ্রিটার নাম কি? DHMS, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আর আমি যিনি আলোচনায় আছি আমার ডিগ্রিটার নাম কি? BHMS, ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তার মানে আমরা সভাপতি এবং আলোচক দুজনে সার্জারিতে আমরা পরিপক্ক, পাকাপোক্ত। তা না হলে এই ডিগ্রি আমরা কিভাবে পেলাম? আর এই ডিগ্রি পেয়ে যদি আপনি সার্জারি করতে না পারেন তাহলে এটার দায়বদ্ধতা আপনার, এটার দায়ভার আপনাকে নিতে হবে। এটার দায়ভার হানেম্যান নেবেন না, এটার দায়ভার হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান নিবে না, এইটার দায়ভার আপনি নেবেন, আপনার অজ্ঞতা। এখন তিনি হানেম্যান কোনগুলোকে সার্জিক্যাল কেস, কোনগুলোকে সার্জারির আওতাভুক্ত এনেছেন এবং তিনি বলেছেন এগুলি মোটেও ওষুধের সাহায্যে ভালো হবে না, এগুলো ভালো হবে না। দ্যাটস হোয়াই এগুলা তুমি সার্জারির মাধ্যমে তুমি এগুলাকে আপৎকালীন এই বিপদ থেকে উদ্ধার করবা। কোথায়? তাহলে আমার সময় বেঁধে দিয়েছে, আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝাই দিতে চাই যে একজনে লিখেছেন স্যার কলেজে অ্যানাটমি শিক্ষার করুন দশা, এর জন্য হোমিওপ্যাথি দায়ী না, এর জন্য হানেম্যান দায়ী নয়, এই জন্য আপনার প্রতিষ্ঠান আর আপনি নিজে দায়ী, আপনার লেখাপড়া তার জন্য দায়ী। এখন এবার আসেন যে আপনি আগে চিকিৎসক আপনার কাছে রোগী এসেছে, এই রোগটা সার্জারির অন্তর্ভুক্ত কিনা এটা আপনাকে আগে ফাইনাল করতে হবে। কারণ আমরা BHMS ওয়ালারা ফাইনাল ইয়ারে আমরা সার্জিক্যাল ডিজিজ পড়েছি এবং হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা, কে কতটুকু শিক্ষা দিয়েছে আর আমরা নিয়েছি সেটা আমি এই ওপেনলি কথা বলতে চাই না। এবং আমার গাইনি যা আছে প্র্যাকটিস অফ মেডিসিন সব আপনারাও পড়েছেন, আমিও পড়েছি এবং এগুলার ভিতরে
অনেকগুলি সার্জিক্যাল কেস, সার্জিক্যাল ডিজিজ আছে। এখন আপনি যখন অ্যাপোরিজম নাম্বার 5 এ যাবেন, আপনি যখন অ্যাপোরিজম নাম্বার 5 এ যাবেন, কেন যাবেন? কজ অফ দ্য ডিজিজ। কজ অফ দ্য ডিজিজের মধ্যে আপনি ফাইন্ড আউট করে ফেলেন যে আপনার এই রোগটা মায়াজমেটিক রোগ, নাকি এই রোগটা অ্যাকিউট ডিজিজ, নাকি এটা সার্জিক্যাল রোগ। আপনি এটা ফাইন্ড আউট করতে হবে। এখন আমি আপনাদেরকে বুঝাই দিব কোনটা সার্জিক্যাল রোগ, এবং সেই সার্জিক্যাল রোগের মধ্যে সেটা ওষুধের সাহায্যে ভালো হবে না সার্জারির মাধ্যমে ভালো হবে, সেটা একটু পরে বলতেছি। আপনি যদি অ্যাপোরিজম নাম্বার 3 তে যান, তাহলে সেই জায়গার মধ্যে বলা হয়েছে অবস্টাকেল টু কিউর। তার মানে 20 বছর আগের ঘটনা, 20 বছর আগে আপনার পায়ের শরীরে আপনার বন্দুকের গুলি ঢুকেছে, অথবা কাঁটা ঢুকেছে, অথবা ফরেন বডি ঢুকেছে। সে ফরেন বডি ঢুকার পরে আপনারা চিকিৎসা দিয়ে তার ব্যথা বেদনা কমাইছেন, কিন্তু সেই জায়গায় টিউমার ফর্ম করে রয়েছে, টিউমার ফর্ম হয়ে আছে, সিস্ট ফর্ম হয়ে আছে, বন্ড ফর্ম হয়ে আছে। সেই দৃষ্টিতে দেখা যাচ্ছে ওই কারণে আপনার আদার্স অ্যাক্সেসরি প্রবলেমগুলির সৃষ্টি হয়েছে, কিন্তু ওষুধে কাজ হচ্ছে না। তখন আপনি বুঝতে হবে এই জায়গার মধ্যে একটা অবস্ট্রাকশন আছে, সেই অবস্ট্রাকশন আমার ওষুধ দ্বারা যাবে না। সেই অবস্ট্রাকশনটা, সে বাধাটা আমাকে দূর করতে হবে থ্রু সার্জারি। তাহলে থ্রু সার্জারির মাধ্যমে দূর করতে গেলে হানেম্যানের সময় আজকের আল্ট্রাসোনোগ্রাম, আজকের এমআরআই, আজকের সিটি স্ক্যান হানেম্যানের আমলে ছিল না। প্যাথোলজির কিছু অংশ ছিল। তাই আজকের এই অবস্থা আমরা ফাইন্ড আউট করব যন্ত্রের মাধ্যমে যে ঘটনাটা কি, আমার অবস্ট্রাকশনটা কোথায়, কেন আমার অবস্টাকেল টু কিউর বাধা, সেই জায়গায় কি কিসে আমাকে বাধা দিয়ে রাখছে, এইটা আমার বুঝতে হবে। এরপরে অ্যাপোরিজম নাম্বার 5 এ আপনি সব জানেন, আপনি সোরা জানেন, সিফিলিস জানেন, সাইকোসিস জানেন, টিউবারকুলোসিস জানেন, কিন্তু আপনার দেহের ভিতরে রোগ, এই রোগগুলির সাথে সোরা জড়িত না, সিফিলিস জড়িত না, সাইকোসিসও জড়িত না, এগুলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু আমার রোগটা সার্জারির সাথে সম্পৃক্ত। উদাহরণ দিয়ে আমি বলতে চাই, সেটা হলো, সংক্ষিপ্ত ভাবে যদি বলি, জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট, মাউথ টু অ্যানাস পর্যন্ত এই পুরা ডাইজেস্টিভ যে টিউবটা, এই ডাইজেস্টিভ টিউবটা, এটাকে বলা হয় জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট। এখন আপনার জিআইটির মধ্যে ওসোফেগাস জড়িত। এখন আপনি ইনফ্লামেশন অফ দ্য ওসোফেগাস আপনার হয়ে গেছে, কিন্তু সেই জায়গার মধ্যে পারফোরেশন হয়ে রয়েছে, ছিদ্র ওসোফেগাসে, খাবার খাইতেছেন, এই ওসোফেগাস দিয়ে বাইরে যাইতেছে, এই যে বাইরে যাইতেছে, এইটা আপনাকে বন্ধ করতে হবে। আপনার কোনো বিদ্যা নাই যে বিদ্যাতে অ্যাকসেপ্ট উইদাউট সার্জারি আপনি এটা বন্ধ করবেন।
নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি একটা গ্যাস্ট্রিকের রোগী, আপনার গ্যাস্ট্রাইটিস হয়েছে, আপনার স্টোমাকের মধ্যে গ্যাস্ট্রিক সম্পৃক্ত স্টোমাকের সাথে সে গ্যাস্ট্রাইটিসের রোগী, সেই জায়গার মধ্যে আপনার ইন্টারনাল ওয়ালে আপনার সেই জায়গায় পারফোরেশন হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। কিভাবে পারফোরেট হয়েছে? রেগুলার অ্যাসিড সিক্রেশন হইতেছে। কেন? আপনি যা খাবার দাবার খাচ্ছেন, এই খাবার দাবার গুলিকে পেস্ট করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে। খাবার থাকলেও সিক্রেশন হবে, না থাকলেও সিক্রেশন হবে। যখন পেটের মধ্যে খাবার দাবার নাই, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হইয়া দিনের পর দিন ওয়াল অফ দ্য স্টোমাককে পারফোরেট করে ফেলবে। টোটালি যখন পারফোরেট হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, তখন আপনার খাবারগুলি স্টোমাকের বাইরে, আউটার লেয়ার অফ দ্য ওয়াল, স্টোমাকের বাইরে আপনার খাবারগুলি, বর্জ্য পদার্থ খাবার সব স্টোমাকের ওয়ালের বাইরে চলে যাবে ছিদ্র পথে। রিমেম্বার, 24 থেকে 36 ঘন্টার মধ্যে যদি এটা পরিষ্কার না করেন, তাহলে আপনার ডেথ, আপনার মৃত্যু অবসম্ভাবী। আল্লাহ মাফ করুক। বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ, যে ওইটায় বলে, মেডিকেল সায়েন্সে বলে আপনার মৃত্যু, কারণ খাবার পারফোরেশন হয়ে গেছে, যার কারণে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, এই পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়। মাই ডিউটি টু সেভ দ্য লাইফ অফ এ পেশেন্ট। আপনাদের হোমিওপ্যাথিক কোর্স সেই ছিদ্র পথে বন্ধ না করলে খাবার, বর্জ্য পদার্থ, আমার মেটাবলিজম, সেই যা মেটাবলিক, আমার ইম্পিউরিটিস গুলি সেই জায়গার মধ্যে আউটসাইডে পড়ে চলে আসবে। চলে আসলে আপনার সেই জায়গার মধ্যে ওইটা বন্ধ, আপৎকালীন আপনাকে বন্ধ করতে হবে। ঠিক তেমনি ভাবে আমি একটা রোগীর উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে আপনারা বুঝবেন। একজন আজ থেকে বছর 10 আগে একজন মহিলা বাচ্চা নিয়ে আমার চেম্বারে আইসা হাজির। 3 মাস আগে বাচ্চা হয়েছে, সিজারিয়ান বেবি। যেদিন বাচ্চা হয়েছে সেদিন থেকে আমার নিকট আসা পর্যন্ত উনি 24 আওয়ার্স পেশাব করতেছেন। ওনার পেশাবের কোনো কন্ট্রোলিং নাই, ওনার সমস্ত কাপড় চোপড় সব ভিজে যাচ্ছে, 24 আওয়ার্স পেশাব করতেছে, পেশাবের বাধাহীন ভাবে পেশাব করতেছে। এজ এ রেজাল্ট পারিবারিক ভাবে সিদ্ধান্ত প্রায় হয়ে গেছে তাকে ডিভোর্স দিবে। আমি মহিলারে বললাম, ঘটনাটা কি? স্যার, আমার বাচ্চা ডেলিভার সিজার হয়েছে, সিজারের কারণে, সিজারের পর হইতে আমার এই ঘটনা। আমি তারপরে কি করেছেন, অ্যালোপ্যাথিক যারা সিজার করেছে তাদের কাছে গেছি, তারা বলছে ঠিক হয়ে যাবে, অপেক্ষা করেন। অপেক্ষার পালা শেষ, আমি গেলাম হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। হোমিওপ্যাথিক ডাক্তার বলল যে আমি ইনশাল্লাহ ভালো করে দেব 15 দিনের মধ্যে। স্যার 15 দিন, 1 মাস ওষুধ খেয়েছি, আমার তো পেশাব করতেই আছে, রাত দিন 24 ঘন্টা পেশাব করতেছে। আমি তখন ওনাকে কি করলাম, আমি তখন কনফার্ম হয়ে গেলাম হোয়াট দ্য রেজাল্ট বিহাইন্ড ইট। তখন ওনাকে একটা আলট্রা করতে দিলাম। দেওয়ার পরে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে এসে আমাকে দেখালো যে পারফোরেশন অফ দি ব্লাডার, অফ দ্য ইউরিনারি ব্লাডার। তার মানে তার ইউরিনারি ব্লাডার পারফোরেট হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। তাহলে এই যে ছিদ্রটা হলো, ছিদ্র হইয়া আপনি না জেনে না শুনে আপনি ওষুধ খাওয়ালেন। সাইকেলের ব্লাডার
যদি ছিদ্র হয়ে যায় সেখানে আমরা কি করি, সলিউশন দিয়ে তার এটাকে ঠিক করে দেই। ঠিক তেমনি ভাবে ইউরিনারি ব্লাডারকে যদি যেই জায়গায় ছিদ্র হয়েছে সেই জায়গায় যদি আপনি বন্ধ না করেন, সেই বন্ধ না হলে আপনার 24 আওয়ার্স প্রস্রাব পড়বে। সেই বন্ধ আমার হানেম্যান বলেছে, সেই বন্ধ হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে হবে না, এটা সার্জিক্যাল কেস। সুতরাং আপনারা বুঝা শুই না আপনারা এই কাজগুলি করবেন। আপনারা নিজে যদি সার্জন হইতে না পারেন, আপনাকে সার্জারির কাছে রেফার করতে হবে। এখন আসেন, এইবার আসেন অ্যাপোরিজম নাম্বার 7। অ্যাপোরিজম নাম্বার 7-এ বলেছে যে আমি রোগ ভালো করব, আমার নিকট রোগের এক্সাইটিং কজও নাই, ফান্ডামেন্টাল কজও নাই ফর রিমুভেল। এগুলাকে যে আমি রিমুভ করব, সেই রিমুভের আমার কাছে কোনো ওষুধ নাই, কিন্তু রোগ আছে। কি রোগ আছে একটু বলেন তো? রোগ হইল যে অনেক সময় বাচ্চারা কানের ভিতরে এরকম পাথর ঢুকাইয়া দেয়, অনেক সময় নাকের ভিতরে পাথর ঢুকাইয়া দেয়, কানের ভিতরে পাথর, অনেক সময় পায়খানার রাস্তা দিয়ে পাথর ঢুকে। কিছুদিন আগে আমরা দেখছি একটা একটা কি যেন একটা জোকের মতো কিছু একটা ঢুকেছে, ঢুকে যাইয়া তার ইন্টেস্টাইনে চলে গেছে। চলে যাওয়ার পরে তাকে 24 আওয়ার্সের মধ্যে অপারেশন করে ওটাকে বের করতে হয়েছে। ধন্যবাদ তাহলে স্যার। একটু ঘোষণা দিচ্ছি স্যার, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের বিওএইচএফ এর একজন অন্যতম উপদেষ্টা ডাক্তার ARM জামিল স্যার। তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। স্যার আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। জি, আমরা স্যার আপনার কাছে আসবো ইনশাল্লাহ, স্যারের কথাগুলো শেষ হলে। এ পর্যন্ত স্যার আপনাকে অপেক্ষা করছি স্যার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি অত্যন্ত ব্যস্ততার পরেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের দুজন অতিথি ইতিমধ্যেই সংযুক্ত হয়েছেন এবং আজকের ফেসবুক লাইভটি যে অনেক গুরুত্বপূর্ণ সেটা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। আশা করি সকল বন্ধুদেরকে আমাদের সাথে সংযুক্ত করার জন্য সবাই নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দিয়ে আজকের এই ফেসবুক লাইভটি আরো সফল করার জন্য সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুরা, আমরা নজরুল ইসলাম বুয়ের স্যারের কাছে যাচ্ছি। স্যার প্লিজ। ধন্যবাদ। শ্রদ্ধেয় জামিল স্যার এসেছেন, আমার পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, জি, এখন অ্যাপোরিজম নাম্বার 7-এ আমার ইনকমপ্লিট আলোচনায়, যখন আপনার নাকের ভিতরে কানের ভিতর দিয়ে আপনার এগুলা ঢুকেছে, এমন কোনো ওষুধ নাই যে ওষুধের সাহায্যে এগুলোকে আপনি বের করবেন। ইট ইজ 100% সার্জিক্যাল কেস। সার্জারির মাধ্যমে আপনাকে এগুলা বের করতে হবে। কে বলেছে? হানেম্যান বলেছে। কোথায় বলেছে? অ্যাপোরিজম নাম্বার 7। আর কি বলেছে? বলেছে শুনো, তোমার গোল স্টোন, কিডনি স্টোন, গোল স্টোন, কিডনি স্টোন, এই স্টোনগুলি যদি তুমি তোমার ওষুধ দিয়ে বের করতে না পারো, তাহলে এই স্টোনের প্রগনোসিসে এই রোগীর অবস্থা চরম পর্যায়ে চলে যাবে। চরম পর্যায়ে চলে যাওয়ার আগে ইউ প্লিজ ক্রাশ ক্রাশ, বারবার বলেছেন, ইউ প্লিজ ক্রাশ দ্য স্টোন। হানেম্যানের ওই আমলের ক্রাশ, ওই থেকে এখন বর্তমানে সার্জনরা তারা কি করেন, ল্যাপ্রোস্কোপির মাধ্যমে এগুলাকে বের করে অথবা ক্রাশ করে। তাহলে আপনার দ্বারা সবকিছু আপনাদের দ্বারা করা সম্ভব নয়। অ্যাপোরিজম নাম্বার 7-এ আরো বলেছে, কি বলেছে, যে আপনাকে সে মনে করেন সাপে কেটেছে, সাপে দংশন করেছে,
আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে, কিন্তু সাপের দংশনে, সাপের বিষে এই রুগীটা 24 আওয়ার্স এর মধ্যে মারা যাবে। আপনার ডিউটিটা কি? সাপের এই বিষটাকে নিউট্রালাইজ করা। এই বিষটাকে নিউট্রালাইজ করতে গেলে আমার কাছে তেমন কোনো ক্লিনিক্যাল বলেন, সুস্থ মানব দেহে বলেন, 24 আওয়ার্সে এই বিষটাকে নিউট্রালাইজ করার মতো কোনো ওষুধ আমার হোমিওপ্যাথিতে নাই। আমার ডিউটি টু সেভ দ্য লাইফ অফ এ পেশেন্ট। এই ক্ষেত্রে হোয়াটস মাই ফাংশন? আমার ফাংশনটা হলো যে জায়গায় সাপে দংশন করেছে তার একটু উপরে আমাকে ব্যান্ডেজ, আবার বলেছে অ্যাপোরিজম নাম্বার 7-এ ব্যান্ডেজ তো করবা, কিন্তু টু টাইট ব্যান্ডেজ। তুমি কিন্তু ব্যান্ডেজটা টাইট করবা না। যদি ব্যান্ডেজ টাইট করো তাহলে এই জায়গায় ব্লাড সাপ্লাই হবে না, আর ব্লাড সাপ্লাই যদি না হয় তাহলে 24 ঘন্টার মধ্যে তোমার হাতের মধ্যে নেক্রোসিস ফর্ম করবে, হাত নষ্ট হয়ে যাবে। তা সুতরাং তোমাকে যে সাপে দংশন করেছে, এই সাপের প্রথম দংশনটা তোমার ভেইনকে সে এফেক্ট করেছে, মেইনলি ভেইন। যেই ভেইন আপনার ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে? হার্টে চলে যাবে ফর পিউরিফিকেশন। তাই ওইটা ভেনে যাওয়ার আগে, ওইটা হার্টে যাওয়ার আগে আপনি কি করবেন? আপনি এটাকে ব্যান্ডেজ করবেন টাইট, এমন ভাবে লুজ ব্যান্ডেজ করবেন যাতে আপনার ব্লাড সাপ্লাইটা, আপনার যে ভেইনের সাপ্লাইটা যাতে হার্টে পর্যন্ত না পৌঁছে। কারণ হার্টে গিয়ে সেটা আপনার ব্লাডটা কোয়াগুলেট হয়ে গিয়ে হার্ট কলাপস হয়ে যাবে, আপনি মারা যাবেন। ধন্যবাদ আরো স্যার। অনেকগুলি আমরা জি স্যার, আপনি আরো জি স্যার। অনেকগুলি উদাহরণ, অনেকগুলি অর্গাননের সূত্র আছে, আমি সেগুলো নিয়ে আলোকপাত করব। এখন আপাতত আমি এই জায়গার মধ্যে বন্ধ রাখলাম। ধন্যবাদ স্যার, আপনি যেভাবে আলোচনা করতেছিলেন অত্যন্ত প্রাণবন্ত আলোচনা। আপনি নিয়মিত প্রতি সপ্তাহে আলোচনা করেন এবং যে আলোচনা সকল বন্ধুদের অত্যন্ত মনোমুগ্ধের সাথে আপনার কথাগুলো শুনেন। যেহেতু আজকে আমাদের নতুন একজন অতিথিকে নিয়ে এসেছি, আমাদের স্বভাবতই আমাদের নতুন অতিথির কাছে যেতে হচ্ছে। আমরা পরবর্তীতে সময় পেলে ফাঁকে ফাঁকে স্যার আপনার সহযোগিতা নেব স্যার, প্লিজ। আমরা প্রথমেই আমাদের স্টুডিওতে ডাক্তার ARM জামিল স্যার এর স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে সুন্দর শোনা যাচ্ছে স্যার। একটু যদি আপনার স্ক্রিনটা উপরে নিয়ে যেতেন তাহলে আমাদের এই সমান্তরাল হলে আরো ভালো লাগতো স্যার। একটু উপরে, স্ক্রিনটা উপরে মিন্স মানে আপনার সামনে থেকে ফোল্ডারটা একটু নিচে করলে, হ্যাঁ একটু নিচে করলেই হবে, সামনে ফোল্ডারটা। হ্যাঁ এই তো সুন্দর, সুন্দর সুন্দর লাগছে স্যার। আপনার কাছে আমার প্রশ্ন হলো স্যার, আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। যেহেতু আপনি একজন MBBS ডাক্তার, তার পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবেও আপনার অনেক সুনাম রয়েছে। আপনার যতগুলো ডিগ্রি রয়েছে সেই ডিগ্রিগুলোতে আমরা বিস্তারিত এখানে ডিসপ্লেতে দিয়ে খেয়েছি, এবং সকল বন্ধুদের প্রত্যাশারও হলো আপনার কাছে যে আপনাকে সরাসরি এরকম ফেসবুক লাইভে পাওয়ার দুষ্কর। আপনি আমাদের কথায় সাড়া দিয়েছেন, এজন্য আমরা বেশি করে আপনাকে আর প্রশ্ন করব না। শুধু এটুকুই জানতে চাই যে সার্জিক্যাল কেস বলতে আমরা আসলে কোনগুলোকে বুঝাই, এবং সেই সার্জিক্যাল কেসগুলোতে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা কতটুকু করা সম্ভব, এবং যেখানে করা সম্ভব নয় সেই সকল ক্ষেত্রে আপনার নিজস্ব পরামর্শগুলো কি। একবারই স্যার আপনাকে প্রশ্ন করে দিলাম। আমরা আশা করি আপনার এই আলোচনা দ্বারা এই কথাগুলো স্পষ্ট হবে স্যার, প্লিজ। জি ধন্যবাদ। প্রথমে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামকে আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে যে বিষয়টা, এটা আসলে খুব প্রাসঙ্গিক, যে সার্জিক্যাল কেসেস ইন হোমিওপ্যাথি অর হাউ হোমিওপ্যাথি হেল্প ইন সার্জিক্যাল কেসেস। তো ডেফিনেটলি সার্জারি ইজ এ পার্ট অফ মেডিকেল সায়েন্স, এবং এটাতে হিস্ট্রি বলা হয় যে এটা মিশরীয় সভ্যতা থেকে আরো পুরনো সভ্যতা, খ্রিস্টপূর্ব সভ্যতা থেকে সার্জারির ইতিহাস আছে, এবং বিভিন্ন
লিটারেচার দেখা যাচ্ছে, এবং ইভেন গুহাবাসীর বিভিন্ন ছবিতেও দেখা যাচ্ছিল যে আগে মানুষরা বিভিন্ন ধরনের সার্জারি সাহায্য নিয়েছে নিজেদেরকে রক্ষা করার জন্য। তো যাই হোক, সার্জারি অবশ্যই মেডিকেল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই পার্টটা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক যেখানে এটা অ্যাডাপ্ট করা হয়েছে যে হোমিওপ্যাথি চিকিৎসাতে, যেহেতু এটা একটা চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি, যেটার সিমটম সিমিলারিটির ভিত্তিতে এটার সূচনা নামই হোমিওপ্যাথি। তো সিমটম সিমিলারিটি এটি মূল ফান্ডামেন্টাল বিষয় হোমিওপ্যাথির। আর সার্জারি আলাদা একটা সাহায্য, যেটা যেটা হোমিওপ্যাথির যে বিষয়টা সেটা হচ্ছে ভাইটাল ফোর্স বা লাইফ প্রিন্সিপল যেটা বলি, সেটা যখন ডিসঅ্যারেঞ্জমেন্ট হয় বা ডিঅ্যারেঞ্জমেন্ট হয় বা ডিস্টারবেন্স হয়, তখন সেটাকে রিঅ্যারেঞ্জ করা, এটি হোমিওপ্যাথির কাজ, উইথ দ্য প্রিন্সিপাল অফ সিমটম সিমিলারিটি অর সিমিলি বা সিমিলার কিউরেন্টার যেটা বলা হয়েছে। তো সেইটার এই প্রিন্সিপালটার উপর মেইন ফোকাস। তারপরে ইন্ডিভিজুয়ালাইজেশন, মিনিমাম পোটেন্সি সেটা অন্য বিষয়, কিন্তু হোমিওপ্যাথি মানেই হচ্ছে সিমটম সিমিলারিটি, না হলে হোমিও কথাটা আসবে না। এখন সেটা করতে যে বিভিন্ন আমাদের মাহাতা হানিম্যান যিনি শুরু করেছেন হোমিওপ্যাথির যে প্রিন্সিপালটা এবং এটা প্র্যাকটিস, তো সেটার আলোকে পরবর্তীতে চিকিৎসকরা বিভিন্ন মেডিসিন দেখেছেন যে অবজারভেশনাল স্টাডি বা ক্লিনিক্যাল প্র্যাকটিসে বা কিছু প্রুভিং এর মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে হোমিওপ্যাথির নলেজ গুলো আমরা পাচ্ছি। তো যেটার উপর ভিত্তি করে এই তাদের যে নিজস্ব ম্যাথমেটিকা, বোথ ক্লিনিক্যালি ভেরিফাইড বা প্রুভারদের উপর ভেরিফাইড, অথবা প্যাথোলজিক্যাল চেঞ্জেস এর যারা যে মেডিসিন গুলো করছে সেগুলোর উপর বিভিন্ন সোর্স বিভিন্ন ভাবে ম্যাথমেটিকা গুলো তৈরি করা হচ্ছে। তো এখন যেগুলো আসলে প্রমাণিত সেগুলো আমরা হোমিওপ্যাথিক মেডিসিনে ব্যবহার করি। আচ্ছা, এখন যে কথাগুলো আসে সেটা হচ্ছে, মানে আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি এখানে। আসলে আমি অত বেশি জানি না বা এত বেশি কথা আমি বলবো না, কারণ এখানে অনেক বিদগ্ধ হোমিওপ্যাথ চিকিৎসক আছেন, যেমন নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আছেন। ওনারা তো হোমিওপ্যাথির জন্যই ওনাদের সবকিছুই ওনারা সময় পার করেছেন, তো অনেক অনেক বেশি জানেন, তারা অনেক বেশি আপনাদের শেয়ার করছেন, তাকে ধন্যবাদ। এছাড়া অডিয়েন্স হিসেবে অনেকে আছেন। তো এখন আমার যে এক্সপেরিয়েন্সটা হয়েছে বা আমি প্র্যাকটিস করতে যে যেসব অবস্টাকলস গুলো দেখছি সেখানে আমি শেয়ার করি, যেটা আমি ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে আসছি। তো এখন কিছু কিছু জায়গায় আমরা মনে করি, আমি যেটা সবার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে যে আমার যেটা উপলব্ধি হয়েছে যে অনেক হোমিওপ্যাথি চিকিৎসকরা মনে করছেন যে এভরিথিং ক্যান বি সলভ বাই হোমিওপ্যাথি, হ্যাঁ, এভরি কেসেস। তো এটা আসলে হবে না, কারণ এখানে হ্যানিম্যান এই কথাগুলো কখনো বলেন না, কারণ হ্যানিম্যান একজন পূর্ণাঙ্গ চিকিৎসক ছিলেন, এবং চিকিৎসা আলোকে প্রত্যেকটা কেসকে তার নিজস্ব মেরিট অনুযায়ী বিশ্লেষণ করতে হবে, কোনটা আসলেই ফান্ডামেন্ট, মানে কোনটা আসলেই এটা সিমটম সিমিলারিটির মাধ্যমে ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করে বডি ক্যান হিল দেয়ার ওন প্রবলেম, এই প্রিন্সিপাল উপর ভিত্তি করে কোন জিনিসটা রিকভারি করার সময় বা সুযোগ আছে সেটাকে একভাবে ডিল করতে হবে। আর কোন জিনিসটা অ্যাকুইট ইমার্জেন্সি অর ক্রিয়েট এমন কোন প্যাথোলজি বা তৈরি করেছে যেটা আসলে ভাইটাল ফোর্স বা লাইফ প্রিন্সিপালকে এমন ভাবে অবস্টাকলস করে রেখেছে যেটা হিলিং হওয়া সম্ভব না, মানে হিলিং হতে যে সে মানে কোথাও যে আটকে যাবে, বাধাগ্রস্ত হবে, সেই জায়গাটাকে তাকে রিমুভ করতে হবে। আদারওয়াইজ যেই আমার যে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি যেটা বলি বাংলায়, সেটা কিন্তু তার আমাকে নিজস্ব ভাবে হিল করতে পারবে না। সেই অবস্টাকলস গুলো চেনাটাই হচ্ছে একজন সার্জনের, বা সার্জন বলবো না, একজন হোমিওপ্যাথের মানে মূল দায়িত্ব যদি সার্জিক্যাল কেসগুলো ডিল করতে চাই। এবং সেই ক্ষেত্রে অবশ্যই সার্জারির নলেজ তো থাকতে হবে। তো যে নলেজটা আসলে আমাদের বিএইচএমএস যে সিলেবাস যেটা হোমিওপ্যাথিক গ্রাজুয়েশন সেখানে সাবজেক্ট হিসেবে আছে। তবে এখানে যেটা আমি মনে করি স্যাররা অবশ্যই আমার সাথে একমত হবেন আশা করি, যে এখানে স্কোপটা আসলে পাচ্ছে না। আমাদের চিকিৎসকরা যদি আরো বেশি সার্জিক্যাল কেসগুলো দেখতে পারতো, স্পেশালি হোমিওপ্যাথিক কলেজগুলোতে সার্জারির এক্সপোজার নাই। হ্যাঁ, তারা তো ওয়ার্ডে অত বেশি রোগী ভর্তি হয় না, যেটা অন্যান্য এমবিবিএস প্ল্যাটফর্মে যারা যতটা বেশি কেস দেখতে পারে, হ্যাঁ, বা ওটিতে ওরকম যাওয়ার সুযোগ হয় না, বা ওরকম রাতের বেলা আমরা যেমন রাতের পর রাত সার্জিক্যাল কেস ডিল করছি। রাতের বেলা যেমন আমি মিডফোর্ডের স্টুডেন্ট ছিলাম, সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম, আমরা যখন ইন্টার্নি করছি একটা রাতে আমি হয়তো 30-40টা পেশেন্ট আমাকে ডিল করতে হয়েছে। মানে হয়তো পারফোরেশন আসতেছে, হয়তো অবস্ট্রাক্টেড হার্নিয়া আসতেছে, অথবা ইনজুরি আসতেছে, অথবা গান শট আসতেছে, অথবা মেডিসিন ওয়ার্ডে পয়জনিং আসতেছে, দোতরা পয়জনিং আসতেছে, স্নেক বাইট আসতেছে, হ্যাঁ, বা লাংসে প্লুরাল ইফিউশন হয়ে আসতেছে, ব্লাডার ইনজুরি হয়ে আসতেছে। স্টোনের সার্জারি ওয়ার্ডে তো একটার একটা কেস আসতো, যেমন কেউ হয়তো স্টোন অবস্ট্রাক্টেড হয়ে আছে, কেউ পারফোরেশনে প্রচুর আসতো ওই সময়, কারণ মানে নিম্ন শ্রেণীর মানুষরা, রিক্সাওয়ালা বা এই জাতীয় লোকরা সারাদিন পরিশ্রম করার পর গা ব্যথা হয়ে যেত, রাতের বেলা দিয়ে হয়তো কেউ গ্যাসের ওষুধ না খেয়ে ব্যথার ওষুধ খেয়ে ফেলছে। তো তারপরে রাতের বেলা রাত 3টার দিকে প্রচন্ড পেট ব্যথা নিয়ে
আসতো আর কি। তো এরকম বিভিন্ন বিভিন্ন কেস, তো এই কেসগুলো যত বেশি ডিল করা যায় তত বেশি সার্জিক্যাল নলেজটা চলে আসে। তো এই জায়গাটা আসলে একটা ল্যাকিংস, যে কারণে এই কোশ্চেন গুলো বা এই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করি, বাট ক্লিনিক্যালি যদি না দেখা যায় সার্জিক্যাল কেসগুলো, তাহলে থিওরি এবং ক্লিনিক্যাল আসলে অনেক আকাশ পাতাল পার্থক্য। তো থিওরি নলেজটা দিয়ে ওই ধরনের কেস ফেস করা ডিফিকাল্ট। তারপরেও আমাদের একটা বেসিক নলেজ থাকতে হবে যে কেসটা এরকম হতে পারে। আর এখন মডার্ন বিভিন্ন ইনভেস্টিগেশন আছে, যদি আমরা প্রাইমারি নলেজটা থাকে তাহলে আমরা এটা রেফার করতে পারি, অথবা ইনিশিয়াল কিছু ইনভেস্টিগেশন করতে পারি। তারপরে আমরা রোগীটাকে আমরা ই করব, যে আমরা যেখানে পাঠানো উচিত সেখানে পাঠাবো। আর সবচেয়ে বড় কথা, যে কোনো রোগী দেখার ক্ষেত্রে আমাদেরকে ভাইটাল সাইন গুলো দেখে নিতে হয়, যেমন হার্ট রেট, হ্যাঁ, ব্লাড প্রেশার, ঠিক আছে, তারপর রেসপিরেটরি রেট, তারপর হচ্ছে আমাদের বডি টেম্পারেচার, তারপরে হচ্ছে টেন্ডারনেস। হ্যাঁ, এই কয়েকটা জিনিস যদি এক্সামিন করা হয় তাহলে কিন্তু আমরা কেসটা কিন্তু কি ধরনের সেটা কিন্তু আমরা বুঝে ফেলতে পারি, ঠিক আছে, এবং কেসটার গভীরতা বা মানে এটা কি বলবো, ডেপথ অ্যান্ড ইন্টেন্সিটি, এটা আপনার মানে বোঝা যাবে যে কেসটা আসলে কোন দিকে যাচ্ছে। এটা কি মেডিসিনাল কেস অর ইট ইজ সার্জিক্যাল কেস, এটা বোঝা যাবে। তো এটা বোঝার পরে সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে যে আমি এটা অনেক এলোপ্যাথ ডাক্তারকেও দেখছি যে এটা আসলে ওনারা ইগনোর করে। এলোপ্যাথ ডাক্তার হলেই যে তাকে মাথায় তুলে রাখতে হবে এমন না। অনেক ডাক্তার আছে যারা হয়তো নলেজ আছে কিন্তু প্র্যাকটিসে এটা ব্যবহার করতেছে না। আবার এখন অনেক কোয়ালিটি ডাক্তারের অভাব হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে একটা পেশেন্ট যখন চেম্বারে আসবে, আমরা হোমিওপ্যাথি হই, অ্যালোপ্যাথি হই, যে ডাক্তারই হই, বেসিক যে বিষয়গুলো, প্রেশার মাপা, হ্যাঁ, হার্ট রেট দেখা, তার যদি কোথাও ব্যথা বলে সেই ব্যথাগুলো এক্সামিন করা, এগুলো কিন্তু বেসিক কথা। ব্যথা কিভাবে এক্সামিন করতে হয়, কোথাও ফোলা থাকলে, কোথাও টিউমার জাতীয় কোনো সাইন থাকলে কিভাবে দেখতে হয়, হ্যাঁ, কয়েকটা পয়েন্ট আছে। যেহেতু আজকের অল্প সময়ের কথা, এগুলো তো আসলে একাডেমিক আলোচনা, তো এখানে ওটা না, তো ওগুলো এক্সামিন করতে হবে। এক্সামিন করলে আমরা কিন্তু কেসগুলোকে বুঝতে পারবো যে এটা সার্জিক্যাল বিষয় এবং এটা গভীরতা কতটুকু। তারপর ইন্টারনাল যদি প্রবলেম হয় সেটা আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে, তার সিমটমের মাধ্যমে আমরা এটা কনফার্ম করব। তো সেই নলেজ গুলো আমাদের বেশ লাগবে। এখন হোমিওপ্যাথি কিভাবে হেল্প করতে পারবে, যে কোশ্চেনটা করা হলো, যে আমি হোমিওপ্যাথি মানে কেস যখন ডাক্তাররা ডিল করতে যাবে তখন তাদের এই নলেজটা থাকতে হবে যে আমি এটাকে হোমিওপ্যাথিক্যালি কিওর বা ক্লিন করতে পারবো কিনা। তো যদি সেটা পিওর সার্জিক্যাল কেস হয়, যেমন পিওর সার্জিক্যাল কেসের মধ্যে যদি হতে পারে এটা ইনজুরি হতে পারে, ইনজুরি ইনজুরি যদি হয় যেটা গান শটে ইনজুরি হলো, অথবা কোথাও ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, অথবা হেড ইনজুরি হয়ে ভিতরে হেমাটোমা হয়ে গেছে, হ্যাঁ, অথবা ইন্টারনাল লাংসে মানে ফুটা হয়ে গেছে, মানে হয়তো একটা মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা বাইক চালাচ্ছে, একটা রড ঢুকে গেল, রড ঢুকে যে এখানে পারফোরেশন হয়ে প্লুরাল ফিস্টন হতে পারে, অথবা এমফাইসিমা হতে পারে, অথবা নিউমোথোরাক্স হতে পারে, মানে বাতাস ঢুকে যেতে পারে, মানে যেটা কারণে একটা এক্সরে করলে এটা বোঝা যাবে। তো এটা হয়ে গেলে তখন ওই ক্ষেত্রে তো আমার কোনো সুযোগ নাই, কারণ এটা এটা বিয়ন্ড দা হিলিং পাওয়ার অফ বডিজ ওন ক্যাপাসিটি। মানে হোমিওপ্যাথি জিনিসটা কি, হোমিওপ্যাথি জিনিসটা হচ্ছে একটা সিমটম সিমিলারিটি ভিত্তিতে একটা মেডিসিন দেওয়া, যে মেডিসিনটা যে আমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম বা হিলিং পাওয়ার বা যেটাই বলি ভাইটাল ফোর্স, এটাকে ওই মেসেজটা দেওয়া যে এই মেসেজটা, এই প্রবলেমটা আসছে, তুমি এটাকে কিওর করো। সিমটম সিমিলারিটির মাধ্যমে মেসেজটা দেওয়া। এখন বডি তখন ওই মেসেজটা নিয়ে, বডি নিজস্ব যে মেকানিজম, সেটা যদি আমি ইমিউন সিস্টেম বলি বা নেগেটিভ পজিটিভ ফিডব্যাক বলি, বিভিন্ন ভাবে এটাকে এক্সপ্লেন করা যায়। যদি এটা নিয়ে আরো গবেষণার বিষয় আছে, কারণ এখন সবকিছু এখনো বের হয় নাই, কারণ এটা এনার্জি লেভেলের কথা। তো সেইটা দিয়ে বডি তখন এটাকে কিওর করতে চায়, কিন্তু কিওর করতে যেয়ে বডি তখন বায়োকেমিক্যাল চেঞ্জ আনে। তো হয়তো তার টেম্পারেচার আপ ডাউন করে, বডি তখন কোনো নিউরো ট্রান্সমিটার আপ ডাউন করে, বডি তখন হয়তো কোনো তার নিজস্ব ফিজিওলজিক্যাল যে প্যারামিটার গুলো আছে সেগুলোকে চেঞ্জ করে করে সেটাকে করতে চায়। কিন্তু করতে যে যখন দেখা যাচ্ছে যে সেটা সার্জিক্যাল প্রবলেম, মানে কোথাও ছিঁড়ে গেছে, কোথাও টেন্ডন রিপেয়ার মানে মানে সেপারেট হয়ে গেছে, ওটা তো মেডিসিন দিয়ে আপনি কি ক্লোজ আনতে পারবেন না। একটা হাত ভেঙে গেছে, ওটা তো কোনো ওষুধের ক্যাপাসিটি নেই, অ্যালোপ্যাথিক ওষুধের ক্ষমতা নাই, হোমিওপ্যাথিক ওষুধের ক্ষমতা নাই যে এটা জোড়া লেগে যাবে, যতক্ষণ না পর্যন্ত কাছে না কাছে এনে আমি মুখে মুখে লাগাই দিচ্ছি, ঠিক আছে। তো ওই সাহায্যটা করতে হবে, এটা হ্যানিম্যান তার অর্গাননে বলে গেছে বিভিন্ন ভাবে, যেটা স্যার আগে বললেন। তো ওই বিষয়টা অতটুকু নলেজ আমাদের থাকতে হবে, কোনটা আমি সার্জিক্যাল কেস, কোনটা মানে মেডিসিনাল ক্যাপাসিটি। যখন আমি ত্রুটি পাবো না, কোনো স্ট্রাকচারাল লেভেলে কোনো প্রবলেম আমি এরকম পাবো না, হ্যাঁ, তখন আমি বুঝতে পারবো যে এটার ফাংশনাল লেভেলে আছে। মানে আমার সোজা কথা হচ্ছে অ্যানাটমি ঠিক আছে, অ্যানাটমি ঠিক আছে, আমি সেটা এক্সরে করি বা এমআরআই করি বা সিটি স্ক্যান করি, আর অন্যান্য টেস্ট গুলো করি, বা হাত দিয়ে এক্সামিন করে দেখি, করে দেখলাম যে না অ্যানাটমি ঠিক আছে, হ্যাঁ, তো প্যাথোলজি গুলো ওরকম স্ট্রাকচারাল চেঞ্জ হয় না, টিস্যু গুলো ড্যামেজ হয় নাই,
সবকিছু ঠিক আছে, দেন আমি তাকে হোমিওপ্যাথিক মেডিসিনে আমি ওয়েট করতে পারি, আমি ওষুধ দিব এবং প্যারামিটার গুলো চেক করবো। যে কোনো আউটকাম মানে ইমার্জেন্সি ডিল করতে, সার্জিক্যাল ডেফিনেটলি ইমার্জেন্সি কেস, তাই না? সার্জিক্যাল মানে ইমার্জেন্সি সার্জিক্যাল। আর কিছু আছে যে কিছু সার্জিক্যাল আছে যে আমরা ওয়েট করতে পারি, যেটা আমার ওরকম ভাবে ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলোকে আঘাত করে নাই। হয়তো পায়ে একটা ফোড়া হইতে পারে, লাইপোমা হইতে পারে, অথবা গ্যাংলিয়ন হইতে পারে, হ্যাঁ, হেমোরয়েড হইতে পারে, মানে আউটসাইড দ্য ভাইটাল পার্ট, মানে হার্ট, কিডনি, লাংস, ব্রেইন, এইসবের বাইরে যে অন্যান্য জায়গায় যদি কোনো টিউমার গ্রোথ বা কোনো প্যাথোলজি ডেভেলপ করে, ইন দ্যাট কেস আমরা উই ক্যান ওয়েট, আমরা ওয়েট করতে পারি, কারণ এটা পেশেন্টের লাইফ রিস্ক করবে না। তো এইসব ক্ষেত্রে আমাদের অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে, আমার থেরাপিউটিক বইগুলোতে আছে, বা আমাদের অনেক অনেক ধরনের ওয়ে আছে হোমিওপ্যাথিক ওয়ে। এক একজন ডাক্তার এক এক ভাবে, কেউ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, কেউ স্ট্রাকচারাল ট্রিটমেন্ট, বিভিন্ন বিষয় এখানে আছে। তো সেটা আমরা করতে পারি, কিন্তু যখন আমার ইম্পর্টেন্ট অর্গান গুলো এফেক্টেড হয়ে যায় এবং রোগীর ভাইটাল যে সাইন গুলো বললাম এগুলো এফেক্টেড হয়ে যায়, তখন কিন্তু আমাকে ওয়েট করার সুযোগ নাই। তখন আমাকে ডেফিনেটলি তার বুঝতে হবে যে কোথাও একটা অবস্টাকলস হয়ে আছে এবং বডির যে হিলিং পাওয়ার সেটা কিন্তু ক্যাপাসিটির বাইরে, তাকে রিকভারি করার। সেক্ষেত্রে অবশ্যই আমাকে সার্জিক্যাল বিষয়ের সাহায্য লাগবে। তো এই বিষয়টা, এই নলেজটা যত বেশি আমরা করতে পারবো, তত বেশি আমরা মানে উইথ কনফিডেন্সের সাথে আমরা ইমার্জেন্সি কেসগুলো ডিল করতে পারবো। এবং মানে নলেজ এবং আমাদের যে রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডক্টর, হ্যাঁ, একটা সার্টিফিকেট পাওয়া মানে কিন্তু একটা রেসপন্সিবিলিটির সাথে চলে আসা। তো যদিও আমাদের আসলে বাংলাদেশে অত বেশি আমরা প্রবলেম ফেস করি না হোমিওপ্যাথি ডাক্তাররা, কারণ লিগাল বিষয়গুলো অনেক সময় আমরা, রোগীরাও কমপ্লেন করে না, আমরাও অতটা সমস্যা ফেস করি না। আবার কারণ বাইরে কিন্তু অনেক বেশি রোগীরাও তৎপর থাকে, ওরাও কমপ্লেন করে, হ্যাঁ, তখন অনেক সমস্যাগুলো আসে। তো এই সাপোজ ধরেন আমি ওই যে কোন একটা ইমার্জেন্সি কেস আমি মিস করলাম, রোগীটা মারা গেল, তো সেক্ষেত্রে কিন্তু তখন বলবে যে কোন ডাক্তার ইনিশিয়ালি দেখলো, উনি কি কি ট্রিটমেন্ট দিচ্ছিল। যদি আমার একটা এনকোয়ারি হয়, তাহলে কিন্তু এটা তার লাইসেন্স, মানে লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে, অনেক সমস্যাগুলো হয়। তো এই বিষয়গুলো কিন্তু ফিউচারে আসতে পারে, এখন নাই, ফিউচারে আসতে পারে। তো রুলস রেগুলেশন, কারণ ডাক্তার যদি বলতে চাই, ডাক্তারের তো বলতে গেলে অনেকগুলো নলেজ থাকার পরে সে ডাক্তার হবে। না হলে শুধু আমি এক সাইড চলে গেলাম যে আমি ইমার্জেন্সি কেস দেখবো না, আমি কোনো ঝামেলায় যাবো না, সেটা আরেকটা বিষয়। কিন্তু আমি যখন এগুলো ট্যাকেল দিতে যাবো, আমাকে উইথ নলেজ এন্ড কনফিডেন্সের সাথে এগুলো হাত দিতে হবে। তো এটা একটা বিষয়। আর তাহলে আমার কথা হচ্ছে যে কোন কোন কেস আমরা সার্জিক্যাল বলবো, যেটা হচ্ছে ইনজুরি একটা ইম্পর্টেন্ট, এবং ইনজুরির মধ্যে যদি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হয় এবং ভাইটাল পার্ট গুলো যদি ইনজুরি হয়। ভাইটাল পার্ট বলতে আমি কি বোঝাচ্ছি? ব্রেন, চোখও হইতে পারে, তারপর হচ্ছে আমার ইন্টারনাল অর্গান গুলোর মধ্যে লাংস, কিডনি, লিভার, ইন্টেস্টাইন, যেটি হোক ইন্টারনাল বডি পার্ট, থোড়া মানে এই টোটাল ট্রাঙ্কের মধ্যে যা আছে। আর অন্যান্য জায়গায় যদি আমার ব্লাড ভেসেল বা অন্য কিছু ইনজুরি হয়, সেগুলো হচ্ছে আমার ইমার্জেন্সি আমাকে সার্জিক্যালে যেতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি অনেকটা ওষুধ দিচ্ছি, একটা গ্রোথ ডেভেলপ করছে, একটা ব্রেন টিউমার। হ্যাঁ, ব্রেন টিউমার যে হোমিওপ্যাথি ডাক্তাররা ভালো করতেছে না সেটা না, অনেক জার্নালে বা হোমিওপ্যাথি জার্নালে অনেকেই বলতেছে যে ভালো হয়ে গেছে, এবং অনেকে এখন কিন্তু এভিডেন্সও দেখাচ্ছে। তো ভালো ডেফিনেটলি হচ্ছে, কিন্তু আদৌ ভালো হচ্ছে কিনা সেটা আমাকে তো টাইম টু টাইম পরীক্ষার মাধ্যমে দেখতে হবে। হ্যাঁ, সেটা আমার এমআরআই করি বা সিটি স্ক্যান করে 6 মাস পরে দেখতে হবে, বা রোগীর সেটা গ্রোথ বড় হয়ে রোগীর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তেছে কিনা, রোগীর চোখে দুইটা দেখতেছে কিনা, বমি হচ্ছে কিনা, প্রেশার ইফেক্ট হচ্ছে কিনা, বা অন্যান্য ইম্পর্টেন্ট, ব্রেনের তো এক একটা সাইট এক একটা বডির এক একটা অংশকে কন্ট্রোল করে। হ্যাঁ, সাপোজ যদি পিটুইটারি গ্ল্যান্ডের উপর যে চাপ দেয়, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড তার ফাংশন কমায় দিতে পারে, তার হিপোক্যাম্পাসে দিতে পারে, তার কোনো মানে ফ্রন্টাল সাইনাস, প্যারাসাইট, মানে বিভিন্ন পার্টে, হ্যাঁ, টেম্পোরাল লোব, বিভিন্ন লোবের চাপ দিলে এক একটা জায়গায় টিউমার হলে এক এক রকম বডি পার্ট ড্যামেজ হয়ে যাবে। তো সেগুলো আসলে কতটুকু এফেক্ট করতেছে, সুতরাং এই ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। সার্জিক্যাল কেস ডিল করতে গেলে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। সুতরাং আমাকে ইনভেস্টিগেশন গুলো সম্পর্কে জানতে হবে, এবং এই ক্ষেত্রে আমরা না জানলে অন্তত ডাক্তারদের কাছে রেফার করে তারা যেই বিষয়গুলো আমাদেরকে জানাবে সেটা যেন আমরা নিজেদের মতো করে স্টাডি করে নিই। এখন তো সব ম্যাটেরিয়াল গুলো অনলাইনে পাওয়া যায়, টেক্সট বইয়ে পাওয়া যায়, সেগুলো যেন আমরা জানি। তো এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হচ্ছে যে জন্মগত ত্রুটি। জন্মগত ত্রুটিগুলো এটাও আসলে সার্জিক্যাল কেস, যেমন হার্টে ফুটা, যদিও হার্টে ফুটার সাইজ আছে, যেমন 0.5 মিলিমিটার বা 5 মিলিমিটার, যেটা এটা বয়স বাড়ার সাথে সাথে মাসেল গুলো যখন গ্রোথ হয় তখন অনেক সময় রিকভারি হয়। আবার সাইট, কোন সাইটে হচ্ছে, যদি জন্মগতভাবে এমন ত্রুটি হয় যে একটা ব্লাড ভেসেলের জায়গায় আরেকটা ব্লাড ভেসেল তৈরি হয়ে গেছে, বা একটা পজিশনের জায়গায় আরেকটা হয়ে গেছে, হ্যাঁ, ভেইনের জায়গায় আর্টারি, আর্টারির জায়গায় ভেইন, এরকম যদি মেজর ত্রুটি থাকে, ইন দ্যাট কেস আমার এটা হোমিওপ্যাথিক ওষুধের ক্যাপাসিটির বাইরে। তো সেক্ষেত্রে অবশ্যই হার্টের সার্জনরা ওনারা দেখবেন এবং পেশেন্টটাকে তার সুইটেবল অপারেশনের জন্য যে ফিটনেস সেটা অর্জন করতে হবে। সেই সময় পর্যন্ত অনেক সময় ওয়েট করেন, ওয়েট করার পর সার্জারিতে যেতে হবে।
হ্যাঁ, আবার হার্টে ফুটার কারণে বা এই এএসডি বা বিএসডি এগুলো হলে বাচ্চাদের সাধারণত রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঘন ঘন লাংসে ইনফেকশন হয়। আপনার কাছে আসতেছে বা আমাদের কাছে আসতেছে যে বাচ্চার নিউমোনিয়া তো ভালো হয় না, কয়দিন পর নিউমোনিয়া হয়, কয়দিন পর শ্বাসকষ্ট হয়। তো আমি বাচ্চার স্টেথোস্কোপ দিয়ে সাউন্ডটা বুঝতে পারলাম না যে এই যে একটা মারমার সাউন্ড, অ্যাবনর্মাল যে হার্ট সাউন্ড, এটাকে যদি ডিটেক্ট করতে না পারি, আমি খালি ওষুধ দিয়ে যাচ্ছি হার্টের, হার্ট তো না, আমি শ্বাসকষ্ট ওষুধ দিয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে যাচ্ছি, তার সিমটম সিমিলারিটি বলি। তো সিমটম সিমিলারিটি কথাটার মধ্যে কিন্তু অনেক গভীরতা আছে। এটার মানে যার যতটুকু বুঝে আর কি। মানে কিছু কিছু কথা আমি বলতেছি সিমটম সিমিলারিটি, অনেকে বলতেছে যে রোগী শ্বাসকষ্ট বলতেছে, এইটা সিমটম সিমিলারিটি। এখন এই সিমটম, এই শ্বাসকষ্টটা কি তার হার্টের ফুটার কারণে অক্সিজেনেটেড ব্লাড এন্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সিং হওয়ার কারণে কি সাইনোসিস হয়ে শ্বাসকষ্ট হচ্ছে? এটা কি শ্বাসকষ্ট, নাকি তার ব্রঙ্কোস্পাজম হচ্ছে, যেটা অ্যাজমা বা ব্রঙ্কিওলাইটিস যেটা বলি, সেটা শ্বাসকষ্ট? তাহলে এই যে আলাদা করা, এটা আলাদা না করে তো আমার ওষুধ আলাদা হবে না, কারণ ওষুধও কিন্তু প্যাথোলজির উপর ডিপেন্ড করে অনেক ওষুধ, তাই না? যেমন চেলিডোনিয়ামের এটাকে বলা হয় অর্গান অ্যাফিনিটি। তো যেমন চেলিডোনিয়াম লিভারের উপরে কাজ করে, কার্ডোস মেরিনাস লিভারের উপরে কাজ করে। মানে এগুলা মানে খুব বেশি প্রমাণিত যে ওষুধগুলো এই টিস্যুগুলোর উপরে তার প্রভাব বিস্তার করে। তো হোমিওপ্যাথিক ওষুধগুলো এভাবে অনেক সময় সিলেকশন করতে হয় প্যাথোলজির মাধ্যমে, সিমটম সিমিলারিটি মানে প্যাথোলজিক্যাল সিমটমও সিমিলার করতে হয় যদি আমি প্যাথোলজিক্যাল কেসগুলো ভালো করতে চাই। শুধু আমার মাইন্ড সিমটম বা এটা না, এটা কিন্তু হ্যানিম্যান কোথাও এরকম লেখে নাই। আপনার যদি কোনো আমি পাই নাই, আপনার যদি কোনো অ্যাফোরিজম দেখাইতে পারেন যে হ্যানিম্যান বলছে যে মানে মাইন্ড সিমটম ম্যাচ করবা, প্যাথোলজি ম্যাচ করতে হবে না, এরকম কোনো কথা আমি পাই নাই। তো স্যাররা ভালো বলতে পারবেন। তো যাই হোক, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে পরবর্তীতে কনস্টিটিউশন মেডিসিন কথাটা আসছে, ডক্টর কেন্ট এটা এস্টাবলিশ করছেন। কিন্তু পরবর্তীতে কিন্তু ওনার কেসগুলো যদি আমি অ্যানালাইসিস করি, ওনার কেসগুলোতে দেখবেন যে উনি সিমটম সিমিলারিটি করছেন, মূল যে সিমটম গুলো সেগুলোকে উনি নিচ্ছেন, শুধু মাইন্ড সিমটম না। যেই পেশেন্টটা যে সিমটম ছিল সেটা প্যাথোলজিক্যাল হোক, সেটাকে উনি তার কনসিডারেশনে নিচ্ছেন, মানে ওই মেডিসিনের আওতার মধ্যে নিচ্ছেন। তারপরে তার অন্যান্য যে চেঞ্জ গুলা এবং রোগকালীন যে পরিবর্তনগুলো সেগুলোকে কনসিডারেশন নিয়ে করছে। তো যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই জায়গায় অনেক কনফিউশন হয় যে বা অনেক সেমিনারে বা অন্যান্য জায়গায় দেখি যে আমরা প্যাথোলজি বা জানার দরকার নাই, এগুলো অনেকেই বলে। তো এটা আমি অ্যাগ্রি না, এই কথাটা আমি অ্যাগ্রি না। হ্যাঁ, কারণ প্যাথোলজি বা এটা না জানলে মেডিসিন সিলেকশন করাটা, কারণ মেডিসিন প্যাথোলজিক্যাল কেস ডিল করতে গেলে যে মেডিসিনটা আমি চয়েস করবো সেই মেডিসিনের ক্যাপাসিটি থাকবে। যেমন আর্নিকা আমি কেন নিচ্ছি? আর্নিকার রেপুটেশন আছে যে আমার এই ধরনের ইনজুরি, কোথাও বাড়ি দিলে কেটে গেলে যে তার মানে যে ব্রুইজ হয়ে যাচ্ছে, এটা আর্নিকা হিল করার তার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, এটা প্রমাণিত। তো সেইটার কারণে আর্নিকা দিচ্ছি। ব্লিডিং স্টপ করার জন্য আর্নিকা প্রমাণিত। হ্যাঁ, তো এই যে প্যাথোলজিক্যাল করাগুলো, ক্যালেন্ডুলা প্রমাণিত। তারপরে অন্যান্য মেডিসিন যেটি আমার ব্যবহার করছে, যেমন ডিডাম দিচ্ছি, আরো হাইপারিকাম দিচ্ছি, নার্ভের উপরে কাজ করা, তা প্রমাণিত। এই জন্য এইসব মেডিসিন গুলো দিচ্ছি, সাথে আমার সিমটম যে ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো ম্যাচ করলে সেটা আমি মেডিসিন গুলো দিচ্ছি। কিন্তু ওই মেডিসিনটা কিন্তু ওই টিস্যুতে উপরে কাজ করার তার প্রমাণ আছে বলেই, মানে তার সিমটম সিমিলারিটি সে করতে পারে বলেই সেই মেডিসিনটা কাজ করে। তো এটা হচ্ছে বিষয়। তো কথা এইটাই। আর একটা হচ্ছে যে ইরিভার্সিবল প্যাথোলজি, যেমন কিছু প্যাথোলজি আছে রিভার্স করা যায়, কিছু প্যাথোলজি আছে ইরিভার্সিবল। যেমন এখন তো আসলে মেডিকেল সায়েন্স অনেক বাড়ছে। আমি যেমন ইন্ডিয়া থেকে ফাংশনাল মেডিসিনের ব্যাপারে ডিগ্রি করছি, সেটা 2 বছর আগে। এখন আমার ট্রিটমেন্টের মধ্যে ফাংশনাল মেডিসিন কথাটা অনেকে হয়তো নতুন লাগতে পারে। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে কথা বলতেছি আজকে এটা বলে নেই যে আমার এখন প্র্যাকটিসটা হয় ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে লাইফস্টাইল, খাবার দাবার পরিবর্তন, কিছু ভিটামিন সাপ্লিমেন্ট এবং হোমিওপ্যাথিক মেডিসিন। আমি কখন কার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করি সেটা আমি একটু বলি, মানে আমি আমার প্র্যাকটিসের ধরনটা বলি। তারপর একটা ডায়াবেটিক রোগী আসলো, ঠিক আছে? তো ডায়াবেটিক রোগীটা যেমন কার্ডিওমেটাবলিক ডিজিজের মেইন অংশটাই কিন্তু লাইফস্টাইলের কারণে হচ্ছে। তো ডায়াবেটিস রোগী আসলে আমরা এখানে অ্যালোপ্যাথিক ডাক্তার থেকে আমাদের প্র্যাকটিসটা পার্থক্য আছে, কারণ ফাংশনাল মেডিসিনটা অলওয়েজ ফাইন্ড আউট করে রুট কজটা বের করার জন্য। কিন্তু আমি হোমিওপ্যাথি শেখার বা জানার কারণে আমার হয়তো অন্যদের থেকে একটু বেনিফিট আমি বেশি পাই। অনেকে আকুপাংচার বা আকুপ্রেশার ব্যবহার করেন, এটাও এক ধরনের ট্রিটমেন্ট, এটাও অনেক দিনের পুরানো। তারপরে আমাদের যেমন মেডিটেশন, যোগা, যোগ ব্যায়াম, এগুলো সবগুলো কিন্তু আসলে ঘুরে ফিরে বডির যে হিলিং পাওয়ার সেটাকে স্টিমুলেট করে। তো গুড লাইফস্টাইল বা যেটা বিষয়, তো এটা যদি আমরা হ্যানিম্যান তার অর্গাননের অনেক জায়গায় লাইফস্টাইলের কথা, ন্যাচারাল কিছু খাবারের কথা বলছেন, কিন্তু সেই সময় মেডিকেল সায়েন্স নলেজ এত বেশি আপডেট ছিল না। আর মানে বিভিন্ন হার্বস নিয়েও অত গবেষণা হয় নাই, বা বিভিন্ন লাইফস্টাইল নিয়ে গবেষণা হয় নাই। তো উনি তবু ওনার বিচক্ষণতা, পর্যবেক্ষণ এবং আগের যে চিকিৎসকদের যে
অভিজ্ঞতাগুলো উনি তার অর্গাননে স্থান দিয়েছেন এবং দেখছেন যে অসুস্থতাকালীন সময় খাবার দাবারের বিষয়গুলো খুব খেয়াল রাখতে হয়। সাপোজ ধরেন আমি একটা কথা বলছি যে ফ্যাটি লিভার, আচ্ছা ডায়াবেটিসের কথা বলছিলাম। ডায়াবেটিস একটা রোগী আসলো, তখন আমরা দেখি যে এখন এটা টাইপ 2 ডায়াবেটিসের ম্যাক্সিমাম কজটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন ইনসুলিন রেজিস্ট্যান্সে বর্তমান সময়ে যে ব্যাখ্যাটা চলতেছে যেটা হচ্ছে ইনসুলিন বেড়ে গেলে সমস্যা হয়। কিন্তু আমরা অ্যালোপ্যাথিক ডাক্তার বা বার্ডেমের ডাক্তার যেটাই বলি, মানে যেই কনসেপ্টটা চলতেছে সেটা হচ্ছে এটাকে বলে কনভেনশনাল প্রচলিত ধারণা, সেটা হচ্ছে আমরা দিচ্ছি ব্লাড সুগার টেস্ট দিচ্ছি। খালি পেটে কত ব্লাড সুগার, হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ কত, এগুলো দেওয়ার পরে আমরা তাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার জন্য আমরা ওষুধ দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লাইফস্টাইলের কথা বলতেছি, কিন্তু এই লাইফস্টাইল আসলে হচ্ছে না। তারপরে আমরা ট্যাবলেট দিচ্ছি, তারপরে আমরা এটা তো কন্ট্রোল না হলে ইনসুলিনে যাচ্ছি। কিন্তু আমরা মূল জায়গাটা ব্যাখ্যাটাতে ভুল দেওয়ার কারণে আমরা অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলে দিচ্ছি যে এই রোগ কখনো ভালো হবে না, সারা জীবন আপনাকে মেনটেন করে চলতে হবে। কিন্তু রোগী মেনটেন করে করলেও দেখা যায় 10-15 বছর পর থেকে তার চোখের সমস্যা হচ্ছে, তার কিডনিতে অ্যালবুমিন যাচ্ছে, নেফ্রোপ্যাথি হচ্ছে, তার হার্টে অন্য জিনিস সমস্যাগুলো শুরু হচ্ছে। কারণ আমি শুধু ব্লাড ভেসেল পরিষ্কার করছি, রক্তনালীকে সুগার মুক্ত করছি, কিন্তু সুগার গুলো যাচ্ছে কই? ট্যাবলেট দিয়ে সুগার গুলোকে কোথায় পাঠালাম সবগুলো কোষের মধ্যে। তো কোষের মধ্যে সুগার যখন ঢুকে যাচ্ছে, মূল ধাক্কাটা পাচ্ছে লিভারে, তখন লিভার এটাকে গ্লাইকোজেন হিসেবে জমাচ্ছে। তারপরে যখন অতিরিক্ত গ্লুকোজ গুলোকে আমি ঢুকাই ফেলতেছি, তখন সেটাকে টিজি ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করে ফেলছি। এখন আমি কখনো ভালো করতে পারতেছি না, কারণ আমি মূল ফর্মুলাটা ভুল করে ফেলছি। তো ফাংশনাল মেডিসিন ডাক্তাররা, এটা তারাও অ্যালোপ্যাথিক ডাক্তার, কিন্তু তারা দেখতো যে রোগ ভালো হচ্ছে না, মানে আমার কোথাও ফর্মুলাতে প্রবলেম হচ্ছে। কারণ একটা যদি ট্রিটমেন্ট আমি সঠিক ভাবে না করতে পারি, তাহলে কোথাও যদি ভুল করি, যেমন অঙ্কের ফর্মুলা ভুল করলে আমি যত বড় অঙ্ক করি না কেন, দিন শেষে উত্তর মিলবে না। তো এইটার থেকেই ফাংশনাল মেডিসিন সাবজেক্টটা তৈরি হয়েছে। তো তারা দেখলো যে গবেষণা করে যে ইনসুলিন এখানে খুব গুরুত্বপূর্ণ হরমোন। ইনসুলিনটা যদি ব্লাডে বেশি থাকে, যেটা আমরা কোনো ডাক্তারের টেস্ট করি না, আমরা টেস্ট করি ব্লাড সুগার, করতে হবে ইনসুলিন, রক্তে ইনসুলিন কত বাড়ে, কারণ আপনি গ্লুকোজ খেলেই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আছে। তো ইনসুলিনটা হচ্ছে অ্যানাবলিক হরমোন, সবকিছু জমায় রাখে। ইনসুলিন থাকা অবস্থায় বডি কিন্তু ক্যাটাবলিক অবস্থায় যায় না, ভাঙতে দেয় না, তখন বডি সব জমায় রাখে। তো এই গ্লুকোজ গুলোকে সে লিভারে জমায় ফ্যাটি লিভার করে ফেলে। আপনি দেখবেন যতগুলো টাইপ 2 ডায়াবেটিস আছে, সে যত ভালো কন্ট্রোলই করছে, আপনি দেখবেন যে তার 10 বছর 15 বছর যদি হিস্ট্রি থাকে এবং তার দেখবেন যে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণ, হ্যাঁ, যে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ, তারপরে দেখবেন যে তার, যদি আপনি আল্ট্রাসাউন্ড করেন, আল্ট্রাসাউন্ড করলে দেখা যাবে যে তার ফ্যাটি লিভার পাচ্ছে, কিন্তু ভাইরাস তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, সে ফাস্টিং ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। তাহলে ঘটনা কি হচ্ছে? নিয়ন্ত্রণটা কি? রক্তনালী আমি পরিষ্কার করছি, কিন্তু কোষ তো পরিষ্কার করতে পারিনি। আর কোষের স্বাস্থ্য মাপারও তো কোনো টেস্ট নাই। তো এটা ইনসুলিন রেজিস্ট্যান্স দিয়ে আমরা করতে হয়, হোম আইআর বা ফাস্টিং ইনসুলিন, ফাস্টিং ব্লাড সুগার দিয়ে এটা করি। তো যাই হোক, মানে এই যে বিষয়টা, আমি কথা প্রসঙ্গে অন্য জায়গায় চলে আসছি। তো এই এই টাইপ 2 ডায়াবেটিস রোগীটা যখন ফ্যাটি লিভার পাবো, আমি ফ্যাটি লিভার পাওয়ার পরই আমি তাহলে এইটাকে আমি কিভাবে কারেকশন করবো? তাহলে এটার কস্টটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এখন ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো করতে গেলে কি করতে হবে? কেন ইনসুলিনটা বাড়বে? ইনসুলিন বাড়ে হচ্ছে 3 ধরনের খাবারে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো 3টা আমাদের মৌলিক খাবার, এনার্জি সোর্স, ক্যালোরি, বাকিগুলো ভিটামিন, মিনারেলস এন্ড ওয়াটার, ওগুলো বাদ। তো এখন এই 3টা খাবারের মধ্যে কে বেশি ইনসুলিনকে ইনভাইট করে? সবচেয়ে বেশি ইনভাইট করে হচ্ছে কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন, আর ফ্যাট খুবই কম ইনভাইট করে। তো খাবারের টেবিলটাকে যদি আমি ঘুরাই দিই, আমি যদি ফ্যাটটাকে বেশি গ্রহণ করি, হ্যাঁ, যেটা যেটা কনভেনশনাল ডাক্তাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভয় দেখায় যে ফ্যাট খারাপ, ফ্যাট খেলে হার্ট ব্লক হয়ে যাবে, কোলেস্টেরল বেড়ে যাবে। তো গবেষণা দেখা যাচ্ছে কোলেস্টেরল খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোলেস্টেরল না হলে আমার শরীরে কোনো হরমোন তৈরি হবে না। সবকিছু কাঁচামাল হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, কোলেস্টেরল থেকে বাইল সল্ট তৈরি হয়, কোলেস্টেরল থেকে হরমোন তৈরি হয়, ইনক্লুডিং সেক্স হরমোন তৈরি হয়। কোলেস্টেরল হচ্ছে কোষের প্রাচীরের ফসফোলিপিড, যেটা 80% কোলেস্টেরল, ব্রেনে 60% কোলেস্টেরল। তো আপনি রান্না বান্না না করে তো ভালো, মানে বাজার না করে তো ভালো রান্না আশা করতে পারেন। একইভাবে কোলেস্টেরল না গ্রহণ করলে আপনার এই ভিটামিন গুলো ডেফিসিয়েন্সি হবে, আপনার ভিটামিন ডি কম হবে, তো আপনি সাপ্লিমেন্ট খেয়ে তো কভার করতে পারবেন না। তাহলে এই জায়গাগুলো, এই যে নলেজটার যে গ্যাপ কনভেনশনাল চিকিৎসার সাথে এই ফাংশনালে, এই জন্যই মূল কারণটা পৌঁছানোর জন্য আলাদা করে এই জিনিসটা আমি শেখার জন্য শিখছি। এটা এটা আমার জন্য একটা প্র্যাকটিস, একটা ব্লেসিং। বাট এই যে বিষয়টা, এই তখন আমি ফ্যাটি লিভার চিকিৎসা। হ্যালো, জি জি, ধন্যবাদ স্যার। আমরা আসলে দর্শকদের কাছ থেকেও অনেকগুলো প্রশ্ন পেয়েছি, এবং যেহেতু আমাদের নির্ধারিত সময় 1 ঘন্টা চলে যাচ্ছে, তারপরেও আমরা আপনাদের দুজনের কাছেই ছোট ছোট 2টা করে প্রশ্ন করব, যে প্রশ্নগুলোর জবাব আসলে সকল আহ, শ্রোতাদেরই খুবই গুরুত্ব সাথে দেখা উচিত, এবং আমাদের সকলেরই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত।
আপনি এখানে অনেকটা ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন যে একজন ডাক্তার হতে গেলে, আমি যখন ডাক্তার হব আমার উপর যে দায়িত্ব আসে, সেই দায়িত্ব বোধটা কখন কার কতটুকু বৃদ্ধি হয়, যখন যার যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়েই তিনি ওইটাকে মূল্যায়ন করেন। এখন একটি পাথরি রোগী এসেছে, তার 5 মিলিমিটারের বড় আছে, তো আমরা যদি ওইটাই না দেখতে পারি, আমরা সাধারণ হোমিওপ্যাথিক ডাক্তারগণ এই সকল প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলা দেখি না। তো এই সকল ক্ষেত্রে যদি আমি বাহাদুরি করতে চাই যে আমার হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা এটা আরোগ্য করা সম্ভব, সেই ক্ষেত্রে ওই রুগীকে নিয়ে অনেকটা তাকে বিপদগ্রস্ত করা এবং তার জীবন একটা সংশয়ের মধ্যে ফেলে দেওয়া, এই বিষয়গুলো স্যার সামান্য 2-4 কথা যদি বলতেন স্যার প্লিজ। আচ্ছা, যেটা বললেন সেটা হচ্ছে এটা নট অনলি গলব্লাডার স্টোন, আপনি কিডনি স্টোনের ক্ষেত্রে হতে পারে যে এখানে আরেকটা কনসেপশনে ভুল হয়। যেমন এটা কিন্তু, যেমন সাপ কিন্তু হরিণ খায়, অজগর সাপ যখন হরিণ খায় বা আরো বড় বড় স্ট্রাকচার খেয়ে ফেলে, মানুষ খেয়ে ফেলে, তখন কিন্তু তার আগে কিন্তু সে লুমেনটা চিকন থাকে, তাই না? মানে সাপটা তো দেখতে মনে হয় না এত বড় মানুষ খেয়ে ফেলবে। তো ও যখন মানুষ বা হরিণ যখন খায় তখন কিন্তু আস্তে আস্তে স্পেস ছেড়ে দেয়। তো কারণ ওর স্ট্রাকচার এভাবে তৈরি করা। তারপর আস্তে 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 সে যায়, তারপরে ওর মধ্যে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড, অনেক এনজাইম, অনেক স্ট্রং স্ট্রং জিনিস আছে, যে কারণে ওর কোনো কিছু চাবাইতে হয় না, ওটা গলায় ফেলে আস্তে আস্তে হজম করে ফেলে, ও 2-3 মাস ঘুমায় থাকে। তো একইভাবে পিত্ত গলব্লাডার থেকে যখন স্টোন গুলো আসবে, তো সাইজ আমরা অনেক সময় মানে ইঞ্জিনিয়ারদের মতো হিসাব করি। বায়োলজি আর ইঞ্জিনিয়ার কিন্তু পার্থক্য আছে। ইঞ্জিনিয়ার হিসাব করে কি, এই ইটটা এই পাইপলাইন দিয়ে ঢুকবে কিনা বা পাথরটা ঢুকবে কিনা, হ্যাঁ। আর বায়োলজিটা কিন্তু এরকম না। বায়োলজিটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। তো এই যে স্মুথ মাসেলের বৈশিষ্ট্য হচ্ছে সে ইলাস্টিসিটি আছে, সে স্পেস ছাড়তে পারে। তো যখন আপনি পিত্তথলি পাথরটা আসবে 5 মিলিমিটার, লুমেন 5 মিলিমিটার, কিন্তু অঙ্কের মতো চিন্তা করলে হবে না, বায়োলজির মতো চিন্তা করতে হবে। তখন আসবে, তখন কিন্তু সে স্পেস ছেড়ে দিয়ে নেমে যেতে পারে, হ্যাঁ। কিন্তু তারপরেও অবস্ট্রাকশন হয়ে গেলে, মানে অনেক সময় আমরা কিন্তু একটা থেরাপি ইউজ করি, ন্যাচারাল থেরাপির মধ্যে এটা কিন্তু হেল্প হয়। আমরা কফি এনিমা করাই। তারপর একটা হচ্ছে গলব্লাডার ফ্লাশ করাই। গলব্লাডার ফ্লাশ করলে যে অলিভ অয়েল এবং অ্যাপেল কয়েকদিন খাওয়াতে হয়, খাওয়ালে ওই অ্যাপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, ওই ম্যালিক অ্যাসিডটা ওই পাইপলাইনকে স্টপ করে দেয়, মানে ওই সিস্টিক ডাগগুলোকে স্টপ করে লুজ করে রাখে। আর অলিভ অয়েলটা খেলে কি হয়, যে তেল পড়লেই পিত্তটা চাপ দেয়। তো চাপ দিলে কি হয়, ছোট স্টোন গুলো তখন ওইটা দিয়ে বের হয়ে আসে, এবং রোগীকে ডান কাতে শুয়ে থাকতে হয়, অ্যানাটমিক্যাল পজিশন ঠিক রাখতে হয়। রাতের বেলা হয়তো রোগী কয়েকবার বাথরুমে যায়, এবং যদি আপনার কোনো ঝাঁঝরির মধ্যে টয়লেট করেন, পানি দিলে দেখবেন যে অনেক সময় এটা চলে আসে, স্টোনটা চলে আসে। এটা একটা মেকানিক্যাল ট্রিক। তো মানে উইথ দ্য নলেজ অফ ফিজিওলজি, তো এটার মাধ্যমে আমরা আসি। তো এই যে যেটা বললেন সেটা কিন্তু আসা সম্ভব, অসম্ভব না, কিন্তু এটা একটা ওয়ে। কিন্তু আটকে গেলে কি ধরনের সিমটম হইতে পারে, বা আটকে গেলে আমরা রোগীর কি বিপদ হইতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেটা না, যে জানবে না সে কিন্তু এই বিষয়ে হাত দিবে না। এবং হাত দেওয়া উচিত না, কারণ এটা সার্জিক্যাল ইমার্জেন্সি হতে পারে। আর কিছু স্টোন, এক একটা স্টোনের, যেমন পিগমেন্টেড স্টোন হতে পারে, কোলেস্ট্রল স্টোন হতে পারে, এক একটা স্টোনের একই রকম চরিত্র। তো সেটা এটাও জানতে হবে। তো এখন ডেফিনেটলি খুব বড় স্টোন হইলে আমরা ওয়েট করতে পারি, যদি দেখি না কোনো সার্জিক্যাল ইমার্জেন্সি তৈরি হয়েছে। ইমার্জেন্সি আগে বুঝতে হবে যে কোনো টেন্ডার নাই, কোনো ব্যথা নাই, তারপরে কোনো এম্পাইমা হয় নাই, মানে ফুলে যায় নাই, পুজ হয় নাই, গায়ে জ্বর আসে নাই, সিআরপি নর্মাল আছে, ভালো আছে, নিউট্রোফিল কাউন্ট ভালো আছে, হ্যাঁ, তাহলে সে স্যাটেল হয়ে পড়ে আছে, থাকুক। তো এখন এটাকে, পিত্তটাকে গলাইতে হয়। তো যেমন নদীতে যেমন পানি প্রবাহ কম থাকলে চর পড়ে, একইভাবে পিত্তটা, কোলেস্ট্রল যারা হয় কনস্টিপেশনে ভুগে, তাদের এন্টার হেপাটিক সার্কুলেশন ঠিক মতো হয় না। তো কোলেস্ট্রলটা পিত্তের মধ্যে যে ফ্লোটা কম থাকে, এই জন্য জমে থাকতে থাকতে কোলেস্ট্রল স্টোন হয়ে যায়। এখন এটা গলাইতে গেলে কি করতে হবে? গলাইতে গেলে ওই পানির প্রবাহ বা পিত্তের প্রবাহটা বাড়াইতে, তো বাড়াইতে গেলে কি করতে হয়? ফ্যাট খেতে হবে। ফ্যাট না খেলে তো পিত্ত চাপ দিবে না। তখন আমরা বসে বসে যদি ভাত খাই, রুটি খাই, তাহলে কিন্তু পিত্তর কাজ হবে না। তখন কিন্তু কনস্টিপেশন বাড়বে। তাহলে মেকানিজম বুঝতে হবে। ফ্যাট খেতে হবে, অলিভ অয়েল খেতে হবে, তাহলে পিত্ত কাজ হবে। তেল ভাঙার জন্য পিত্তটা আসে। তারপরে তেল কিন্তু ভয় খাচ্ছে, তো তেল খেতে হবে। আবার আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে কোলেস্টেরিনাম, এটা কোলেস্ট্রল থেকে তৈরি হয়। এখানে প্যাথোলজিক্যাল সিমটম সিমিলারিটি দেখেন, কোলেস্টেরল থেকেই কোলেস্টেরল তৈরি হচ্ছে। কোলেস্টেরিনাম কিন্তু ম্যাক্সিমাম ডাক্তাররা ব্যবহার করে, এবং এটাতে রেজাল্ট মানে হোমিওপ্যাথিক বইতে লেখা আছে কোলেস্টেরিনাম দিয়ে অনেক গলে গেছে। তো এই যে বিষয়টা, তাহলে প্যাথোলজিক্যাল নলেজটা না থাকলে কিন্তু আমাদের এটা হবে না। এবং কিন্তু আমরা হাউ লং উই ক্যান ওয়েট, বা উই শুড ওয়েট, এটাও ইম্পর্টেন্ট। যে একটা জায়গায় ওয়েট করতেছি, অনেকদিন ওয়েট হয়ে গেছে, এটা বাড়তি আছে, সাইজ বাড়তি আছে, রোগী ডিসকমফোর্ট ফিল করতেছে, ইন দ্যাট কেস আমাদেরকে, এবং রোগীর এটার জন্য তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তাহলে আমাদের সার্জিক্যাল যেতে হবে।
কিন্তু মানে এটা অনন্তকাল ওয়েট করবে এরকম না। আমরা এটা 6 মাস ওয়েট করতে পারি। এটা ডিপেন্ড করবে পেশেন্ট কতটুকু ভালো আছে, তার প্যারামিটার গুলো ভালো আছে। কিডনির ক্ষেত্রে একই অবস্থা। যদি কিডনি স্টোনটা যদি জায়গা মতো থাকে, কোনো ব্লিডিং না করে, কাটা কাটা স্টোন, অক্সালের স্টোন গুলো খুব কাটা কাটা হয়, তো এটা ব্লিডিং হতে পারে, ব্যথা হইতে পারে। যদি এগুলো যদি আমি আমার হোমিওপ্যাথিক ওষুধে কমাইতে পারি, ব্লিডিংটা কমাইতে পারি, দেন আমি ওয়েট করতে পারি। এবং কিডনির যে ইজিএফআর, সেরাম ক্রিয়েটিন বা অন্যান্য মার্কার গুলো যদি ভালো থাকে, ফিজিওলজিক্যাল মার্কার ভালো থাকে, আমরা ওয়েট করতে পারি। হ্যাঁ, কিন্তু যদি দেখি যে মার্কার গুলো খারাপের দিকে যাচ্ছে, বা স্টোন এসে অবস্ট্রাকশন করে হাইড্রোনেফ্রোসিস করে ফেলছে, এবং রোগীর প্যারামিটার খারাপের দিকে যাচ্ছে, দেন তো আমরা ওয়েট করতে পারি না। আমরা সেটা বিভিন্ন প্রসিডিউর আছে, লেজার দিয়ে করি বা ওপেন করি, বিভিন্ন ওয়ে আছে, এটা সার্জন ভালো বুঝবে। তো ওনারা এভাবে সেটাকে রিমুভ করবে। তো এটি আর কি, ওই ধন্যবাদ নলেজটা স্যার। থাকতে হবে যে প্যাথোলজিটা কোন জি পর্যন্ত স্যার। আমরা ওয়েট করতে পারি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনার কথাগুলো দ্বারা আমরা আসলে যে ধরনের নলেজ আমাদের দরকার, যে রকম অ্যানালাইসিস করার দরকার, সেই অ্যানালাইসিস করার যোগ্যতাটা সকলের কতটুকু আছে সেটা দেখার বিষয়। আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার একটি সুন্দর কথা বলেছেন যে আমরা কখনো বলবো না যে আমরা সার্জিক্যাল বিষয়ে পড়াশোনা করি নাই, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা এই সার্জিক্যাল কাজ করতে পারবে না। সেটা আমাদের নিজস্ব দক্ষতার অভাব এবং আমাদের নিজস্ব ব্যাপার। এটা হোমিওপ্যাথিক বিষয় নয়। আমাদের মাতা হ্যানিম্যান কতগুলো বিষয়ে দক্ষ থাকার পর তিনি আবিষ্কার করেছিলেন হোমিওপ্যাথিক। তিনি তার ওই সময়ে তার নিজের যোগ্যতা দ্বারা, আপনি প্রায়ই বলে থাকেন জামিল স্যার, যে তাহার সময়ে তাহার যে যোগ্যতা ছিল সেটা মাপার যোগ্যতা আমাদের অনেকেরই নাই, যে কারণে প্রায় আমরা নিজেদের মধ্যে তর্ক সৃষ্টি করি, স্যারকে বোঝার জন্য যোগ্যতা আমাদের নাই। মহাত্মা হ্যানিম্যানের যে সময়ে তিনি এইটার আবিষ্কার করেন, তাহার সার্জিক্যাল জ্ঞান বলেন, অন্যান্য সকল বিষয়ে তার যে জ্ঞান ছিল আমাদের কজনের বিয়ে আছে, সেই বিষয়টা অত্যন্ত আলোচ্য বিষয়। আপনার কাছে স্যার আবার আসবো। আমি শুধু নজরুল স্যারের কাছে একটি কথাই প্রশ্ন করব। স্যার, আপনি একজন বিজ্ঞ, প্রাজ্ঞ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা দ্বারা আপনি অনেকগুলা কেসগুলা আপনি হ্যান্ডেলিং করেছেন, এবং অবস্ট্রাকটিভ যেখানে অনেক বদ্ধতা রয়েছে, যেখানে স্টেনোসিস রয়েছে, আপনি সেখানেও অনেক সফলতা দেখিয়েছেন, অনেক সফল কেস আমাদের এখানে লাইভেও দেখিয়েছেন। স্যার, আপনি সর্বশেষ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য একটু পরামর্শ দিবেন যে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো, যে যে কারণে হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো দুর্নাম না হয়। স্যার, এই বিষয়টা স্যার একটু স্পষ্ট করবেন স্যার, প্লিজ। ধন্যবাদ। এর আগে আমাকে বলতে হয়, শ্রদ্ধেয় ডাক্তার জামিল সাহেব তিনি যথার্থই বলেছেন। তিনি পরিষ্কার ভাবে অর্গাননের অ্যাপোরিজম নাম্বার 9 থেকে 13 পর্যন্ত তিনি এক্সপ্লেন করেছেন ওনার কথায়। যেমন অ্যাপোরিজম নাম্বার 13-এ পরিষ্কার বলে দিয়েছে, হানেম্যান বলেছেন যে অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেসের ব্যতীত বাকি কেসগুলি তোমরা ওষুধ দিবা অন দ্য বেসিস অফ টোটালিটি অফ সাইন এন্ড সিমটমস। ঠিক তেমনি ভাবে হানেম্যান অ্যাপোরিজম নাম্বার 186-এ বলছে, ইউ ডাক্তার প্লিজ ফাইন্ড আউট দ্য সার্জিক্যাল কেস। তোমার সার্জিক্যাল কেসগুলোকে যদি তুমি হ্যান্ডেল করতে না পারো, তোমার আওতার বাইরে আসে, তাহলে এগুলা তুমি সার্জারিতে রেফার করবা। যেমন আমার একটা পেশেন্ট, তার রাইট ইঙ্গুইনাল রিজিয়নে তার পেইন, এবং এই পেইনটা রেডিয়েটিং পেইন, এটা আপ টু দ্য লাম্বার রিজিয়ন, লাম্বারে ইঙ্গুইনাল রিজিয়নে রাইট সাইডে ব্যথা। সেই রুগীটা আমার বাসার মধ্যে, সেই রুগীটা একটা ব্যবসায়িক মুরগি সাপ্লাই দেয় আমাকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ফোন করে বলতেছে, স্যার ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তার বলেছে অ্যাপেন্ডিসাইটিস, এবং সে আমাকে যে কথাগুলি বলেছে এটা ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিসাইটিসের কথাই বলেছে। এখন বললো যে ওনারা ওষুধ দিয়ে আমার ব্যথাটা কিছুটা কমাইছে, কিন্তু তারা বলছে 24 আওয়ার্সের মধ্যে অপারেশন করতে হবে। স্যার, আমরা ভয় পেয়ে আমরা একটা প্রাইভেট ক্লিনিকে চলে গেলাম। প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পরে প্রাইভেট ক্লিনিক বললো
1 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে, 28,000 টাকা দিতে হবে। স্যার আমাদের কাছে তো কোনো টাকা নেই। আমি তাকে কি করলাম, আমি বললাম তুমি কি ঢাকায় আসতে পারবা? আমি কিন্তু রিস্ক নিয়ে তাকে বলার পরে সে বলল আসো। আমি জানি অ্যাপেন্ডিসাইটিস এইটা ইটস এ সার্জিক্যাল কেস এবং উইদিন 24 আওয়ার্স এর মধ্যে এটার অপারেশন করতে হবে, কারণ এটার স্টার্টিং পয়েন্ট এইটা লার্জ ইন্টেস্টাইন থেকেই একটা ন্যারোনেস হয়ে চলে আসছে। ওর মধ্যে যদি পিউরিটিজ হয়ে যদি ওটা বাস্ট হয়ে যায় তাহলে এই রোগী মারা যাবে। তারপরেও আমি তাকে ঢাকা আনলাম। আনার পরে আমি দেখলাম যে আপাতত কেসটা বেলেডোনা। আমি তাকে বেলেডোনা দেওয়ার পরে কিছুটা তার রিলিফ হয়েছে, বাট আই এম নট স্যাটিসফাইড। তারপরে তাকে কি করলাম, আমাদের স্পেসিফিক ওষুধ আছে হুইচ ইজ একটা ক্লিনিক্যাল ট্রায়ালের মেডিসিন আইরিশ টেনেক্স। আমি তাকে আইরিশ টেনেক্স দিলাম। আজকে 2 বছর পর্যন্ত তার পেশেন্ট ইজ কোয়াইট নর্মাল। তারপরেও আমি বলবো ইটস এ সার্জিক্যাল কেস। হানেম্যান বলেছে 186-এ যে তুমি সার্জিক্যাল কেস আগে তুমি ফাইন্ড আউট করো, তুমি আগে বুঝো ওয়েদার ইট ইজ সার্জিক্যাল কেস অর নট, এরপরে তুমি ওষুধ প্রয়োগ করো। ওষুধ প্রয়োগ করে যদি তুমি রেজাল্ট ভালো না পাও তাহলে তুমি ইউর ডিউটি টু সেভ দ্য লাইফ অফ এ পেশেন্ট, ইউ প্লিজ রেফার টু দ্য সার্জন। ঠিক তেমনি ভাবে যদি আমরা আমাদের ক্যান্টের টাইলার ক্যান্টের কথা তিনি বলে গিয়েছেন, যদি আমরা লেডাম পালেস্টারের কথা, লেডাম পাল সাপ্তারে এই ওষুধটাকে যদি আমরা পড়ি, সেই জায়গার মধ্যে তিনি ক্যান্ট সাহেব 3টা ওষুধের তিনি কম্পেয়ার করলেন। ক্যালেন্ডুলা, যা স্যার বলেছেন, ক্যালেন্ডুলা, হাইপেরিকাম এবং লেডাম পাল। তিনি বলেছেন যে তুমি যখন তোমার কাছে ইনজুরি নিয়ে আসবে, কোন ইনজুরি, টেন্ডন, তোমার রাপচার নিয়ে আসবে, তোমার ব্লিডিং হচ্ছে, তোমার ফার্স্ট ডিউটি হইল তুমি এই জায়গার মধ্যে তার এটা সেলাই করো। তুমি সেলাই করে তুমি তাড়াতাড়ি তার ব্লাডটা বন্ধ করো। বন্ধ করার পরে তুমি তোমার ক্যালেন্ডুলা অ্যাপ্লাই করো। তোমার ক্যালেন্ডুলা অ্যাপ্লাই করো। অ্যাপোরিজম নাম্বার 186-এ হানেম্যান বলেছে যে তোমার কাছে রুগী আসলো ফ্র্যাকচার নিয়ে, তার তার বোন ফ্র্যাকচার হয়ে গেছে, তুমি কি করবা? তার হাড় গুঁড়া গুঁড়া হয়ে গেছে, হাড় ভেঙে গেছে, তুমি হাড়গুলি তুমি জোগাড় করে হাড়গুলিকে একত্রিত করে তুমি এগুলাকে একত্রিত করে এগুলাকে তুমি ফর্ম করো, এগুলা জায়গা মতো প্লেস করো, প্লেস করে তুমি ব্যান্ডেজ করো। করার পরে এটা বেসিক্যালি সার্জিক্যাল কেস, এটা করো, করার পরে যাইয়া তুমি তোমার ওষুধ অ্যাপ্লাই করো। তোমার ওষুধ ধন্যবাদ স্যার। সুতরাং ওনার জামিল স্যারের কথার সাথে আমি একমত। তিনি বলেছেন এবং অর্গানেরও তাই বলেছেন, তুমি হোমিওপ্যাথিক চিকিৎসক, তোমাকে বুঝতে হবে অ্যাপোরিজম নাম্বার 5 অনুসারে যে তোমার সার্জিক্যাল কেসগুলি কোনটা। অ্যাপোরিজম নাম্বার 83 থেকে 104 এই আলোচনা করে হোমিওপ্যাথিক চিকিৎসক আপনারা আগে সার্জিক্যাল কেসগুলি বুঝবেন। আপনারা কেসগুলি বুঝবেন, একটা মানুষের জীবন আপনার হাতে। যেমন একটু আগে আমি যেই ও গোল্ড ব্লাড, আমি ইউরিনারি ব্লাডারের পারফোরেশনের উদাহরণ দিয়েছি। আরেকটা কথা বলে আমি শেষ করতেছি, যেমন পাইলস, ফিশার, ফিস্টুলা। পাইলস ফিশার নয়, বাট ফিস্টুলা ইজ এ সার্জিক্যাল কেস। আমরা অনেকবার ফেলিওর হচ্ছি, এটা একটা ড্রেনেজ, এই জায়গা থেকে 24 আওয়ার্স ডিসচার্জ হচ্ছে, এই ডিসচার্জটা আমরা কন্ট্রোল করতে পারছি না। সুতরাং আমি অন্তত ফেলিওর যে ফিস্টুলার ক্ষেত্রে। সুতরাং এই ক্ষেত্রে আমি কি করি, সোজা সার্জারির কাছে পাঠাই দিই, সার্জনের কাছে পাঠিয়ে দিই।
সুতরাং আপনারা না জেনে না শুনে আপনারা ওষুধ দিতে যাবেন না, ওষুধ দিয়ে হোমিওপ্যাথির বদনাম করবেন না। আজকে শ্রদ্ধেয় জামিল সাহেব এসেছেন, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আর হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে আমার আপনার ডিউটি তাদেরকে কিছু শিক্ষা দেওয়া। আপনি অনলাইন প্রোগ্রামে আপনি প্লিজ আসবেন। আপনাকে আজকে অনলাইনে আপনার সাথে আমার দেখার সৌভাগ্য হয়েছে। একদিন আপনাকে আমি ফোনে আপনার সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ আশা করি আমাদের দেখা সাক্ষাৎ হবে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ যারা আজকে লাইভ দেখতেছেন, আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং আমরা স্যারের এইখান থেকে আমরা অবশ্যই অনুপ্রেরণা পাবো। আমরা নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেব এবং নিজেদের বাহাদুরির কারণে যেন হোমিওপ্যাথিক চিকিৎসার দুর্নাম না হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল করব। আমি এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় জামিল স্যারের কাছে যাচ্ছি। জামিল স্যারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এতক্ষণ তো আমরা সার্জিক্যাল কেস ক্লিয়ারিফাই করেছি এবং সেই সকল ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেলিং করা হবে, কতটুকু জ্ঞানের পরিধি থাকার দরকার আছে, সুন্দর করে আপনি স্যার ব্যাখ্যা করেছেন। আমার এই পর্যায়ে প্রশ্ন হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে এই সার্জিক্যাল যে সকল বিষয়গুলোতে যে সকল গুরুত্বপূর্ণ ওষুধগুলো আমরা অনেক ভালো ফল দিতে পারি, সেই সকল বিষয়গুলো স্যার আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বললে এবং নবীন চিকিৎসকদের প্রতি আপনার কোনো মেসেজ থাকলে বললে আমরা আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করবো স্যার, প্লিজ। জি ধন্যবাদ। আসলে সার্জিক্যাল কেস তো আমরা খুব বেশি মানে ফেস করা হয় না, তবে যতটুকু আমার থিওরিটিক্যাল নলেজ এবং কিছু প্র্যাকটিক্যাল নলেজ এটার আলোকে কিছু কথা বলি। সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সার্জারি কিন্তু একটা মানে শুধু সার্জিক্যাল প্যাথোলজিক্যাল ডিল করা না। একটা পেশেন্ট যখন অপারেশন থিয়েটারে যাবে তার আগে কিন্তু একটা অ্যাংজাইটি থাকে, আর অপারেশনের সময় তার একটা ঝুঁকি তৈরি হয়। অপারেশনের পোস্ট অপারেটিভ কেয়ার একটা বিষয় আছে। তাহলে একটা অপারেশনের 3টা ধাপ আছে: প্রি অপারেটিভ, ডিউরিং অপারেশন, পার অপারেটিভ বলে, অথবা আফটার অ্যান্ড পোস্ট অপারেটিভ। 3টা বিষয় আছে যদি অপারেশনের কথা বলি। তো যেমন ধরেন অপারেশনের পরে যে ওষুধগুলো কমনলি ব্যবহার করা হয়, আপনারা সব ব্যবহার করেন, যেমন আর্নিকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে আমাদের আরো কিছু মেডিসিন আছে যে ব্লিডিং বেশি হলে হেমামালিস, হ্যাঁ, মিলিফোলিনাম, এইসব ওষুধগুলো ব্যবহার করা হয়। তো এখন অনেকে একটা জিনিস আর্নিকার ক্ষেত্রে এটা জিনিসটা আমি দেখছি এবং আমার একটা পেশেন্টের অবজারভেশনে আছে যে আমরা কিন্তু অনেকে যদি আর্নিকা অপারেশন আগে দিয়ে দিই, হ্যাঁ, যে আর্নিকা ওষুধটা আপনি খেয়ে নেন, কালকে অপারেশন হবে, আপনি অপারেশন তাহলে আপনি ব্যথা কম ফিল করবেন বা এটা ব্যথার ওষুধ হিসেবে চিন্তা করি। কিন্তু আর্নিকা কিন্তু ব্লিডিং এর উপরে খুব ভালো কাজ করে। তো স্পেশালি যদি আমাদের ইন্টার অ্যাবডোমিনাল বা অন্য কোনো জায়গায় অপারেশন হয় এবং আগের রাতে যদি আমি 200 বা তার বেশি আর্নিকা গ্রহণ করি, তাহলে কিন্তু অনেক সময় অপারেশনের সময় পার অপারেটিভ টেবিলে কিন্তু ব্লিডিং বন্ধ করতে সার্জনদের কষ্ট হয়। হ্যাঁ, এটাও একটা কেস আমি দেখছি এবং এটা লিটারেচারও আছে। তো এই ক্ষেত্রে কিন্তু ব্রেন অপারেশন বা হার্টের অপারেশনে এটা কিন্তু আবার ঠিক আছে, কারণ ওই জায়গায় কিন্তু আমি রক্ত পাতলা রাখাটাই জরুরি। আর্নিকা কিন্তু রক্ত পাতলা রাখতে সাহায্য করে। এই জন্য হার্টের চেস্ট পেইন বা মায়োকার্ডিক ইনফেকশনে প্রথমেই কিন্তু আর্নিকার কথা বলা আছে। আর্নিকা খেলে ব্লাড ভেসেলের থিনার হিসেবে, রক্ত মানে পাতলা কারক হিসেবে সে কাজ করে এবং অনেক পেশেন্ট কেসে সেভ করতে পারছে। তো এইটা একটা বিষয়। তো কার্ডিওভাস্কুলার বা ব্রেন সার্জারির ক্ষেত্রে আর্নিকা আগে অপারেশন করার আগে দেওয়ার দরকার নেই, কিন্তু অন্যান্য অপারেশনে আর্নিকা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে প্যাথোলজিক্যাল বিষয়। আর যদি অপারেশনের পরবর্তীতে ব্লিডিং বন্ধ করার জন্য আর্নিকা, হেমামালিস, এটা বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন ভাবে ব্যবহার করেন। আর পোটেন্সির বিষয়টা আসলে পার্সন টু পার্সন ভেরি করে। একজন ডাক্তারের অভিজ্ঞতা একরকম, কেউ লো পোটেন্সি ব্যবহার করছেন, কেউ এলএম পোটেন্সি ব্যবহার করছেন, হ্যাঁ, কেউ একটু হাই পোটেন্সি ব্যবহার করছেন। তো এটা যেহেতু ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করার বিষয়, তো এটা মানে এটার অনেকগুলো স্টেজ আছে। তো এইটা নিয়ে আসলে পোটেন্সি নিয়ে এখন আর কথা বলার সময় নাই, বা এটা একটা ইন্ডিভিজুয়ালাইজ বিষয় বলবো, কারণ এটা ডাক্তারদের মধ্যে, সিনিয়র ডাক্তারদের মধ্যে, কেন্ট, হ্যারিম্যান, তাদের মধ্যেই কিন্তু অনেক বৈচিত্র্য ছিল। সুতরাং এখানে একটা কথা, আমার কথাই যেটা বলবো সেটি যে সবাইকে শুনতে হবে এমন না। কেউ যেমন যেমন প্রেসক্রাইবার, ক্লার্কের যে প্রেসক্রাইবার বইটা, এখানে আমি মাইন্ড সিমটম গুলো আপনি বই খুলে দেখেন, অ্যাংজাইটি, টেনশন, ওখানে সব উনি 6C, 3C এইসব ওষুধ ব্যবহার করছেন। হ্যাঁ, ওয়ারেজ আমরা কিন্তু চিন্তা করি যে মাইন্ড সিমটম মানে 200, 1M, 10M ব্যবহার করতে হবে। তাহলে প্রেসক্রাইবার বইতে ক্লার্ক উনি লো পোটেন্সি ব্যবহার করে মাইন্ডের কেস গুলো ডিল করছেন।
সুতরাং এখানে পোটেন্সি বিষয়টা একটা এখনো মানে এক একজন ডাক্তারের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যেই এখনো আছে এখন, মানে এটা একটা বিষয়। আচ্ছা ওইটা নিয়ে আমি কথা বলছি না। আরেকটা হচ্ছে যে অপারেশনের পরে হিলিং হওয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মানে দ্রুত যেন রোগী আরোগ্য হয়ে আসে। অপারেশন হলো, যদি এটা নার্ভের কোনো অপারেশন হয় অথবা যদি নার্ভের মতো সিম্পটম হয়, তাহলে যেমন যে স্পাইনাল কর্ডে অপারেশন হয় অথবা কোনো মানে হাত পা অ্যাম্পুটেশন করছে, হ্যাঁ, এবং ওখানে সে নার্ভের যে নার্ভ ব্যথা হলে যেরকম কারেন্টের মতো ব্যথা, চিনচিনে ব্যথা এরকম যদি হয়, তাহলে আমাদের হাইপেরিকাম খুব ভালো একটা মেডিসিন। পোটেনসি আমি বলতেছি না, সেটা পেশেন্টের ভাইটাল ফোর্সের সাথে মিলে আপনি 30-200-1 যেটা হোক দিবেন। তারপরে হচ্ছে আরেকটা হতে পারে যে যদি পেটে অপারেশনের পরে যে কোলিক হয়, মানে পেট প্রচন্ড মোচড়াচ্ছে, ব্যথা করতেছে, হ্যাঁ, অ্যাবডোমিনাল অপারেশনের পরে এরকম হতে পারে। এবং সার্জিক্যাল পরে যদি পেটে মোচড়ায় এবং বাতাস যায়, বাতাস হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম ফস। ম্যাগনেসিয়াম ফস এখানে ভালো মেডিসিন। কারণ ম্যাগনেসিয়াম ফস আমরা জানি ক্র্যাম্পিং এর ক্ষেত্রে আমরা দেই, এবং ওই যে বায়োকেমিক ম্যাকফসও কিন্তু ক্র্যাম্পিং এর সময় কম কম বেশি অনেকে ব্যবহার করে। ম্যাকফস 200 বা 30 ভাইটাল ফোর্স অনুযায়ী এটা দেওয়া যেতে পারে। একটা হচ্ছে কোলোসিন। এটাও পেশেন্টের মানে এখানে মেন্টালের মধ্যে পেশেন্ট একটু রাগী থাকে বা খুব বিরক্ত ভাব থাকে, সাথে হচ্ছে তার মানে এই পেশেন্টার গুলোর মধ্যে ক্র্যাম্পিং এর সিমটম থাকে। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, এবং কোলোসিনটার পরে স্ট্যাফিসেগ্রিয়া ইম্পর্টেন্ট, স্পেশালি যখন শার্প কাটিং ইনজুরি হয়। মানে স্পেশালি যেমন ইলেক্টেড অপারেশন, সিজার হচ্ছে বা অন্য কোনো অপারেশন হচ্ছে, ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন নাইট দিয়ে ইউজ করতে, হিলিং করতে স্ট্যাফিসেগ্রিয়া খুব ভালো কাজ করে। এটা একটা ইম্পর্টেন্ট। আর ক্যামোমিলাকে বলা হয় ওপিয়াম অফ হোমিওপ্যাথি। মানে যখন রোগী প্রচন্ড মানসিক ভাবে মানে কি বলবো যে খুবই রেগে যাওয়া বা খুব বিরক্ত, হ্যাঁ, এই বিষয়গুলো যখন তার প্রবলেমের সাথে যখন জড়িত থাকে, সেই বিষয়টা কিন্তু পেশেন্টের অনেক সময় অপারেশনের পরে এই সিমটম গুলো অনেকে দেখা যায়, ওভার সেন্সিটিভ হয়। কারণ ওখানে অনেক অ্যানাস্থেটিক ড্রাগ ইউজ করা হয়, রোগীর মধ্যে অনেক আতঙ্ক থাকে। তো এই সময় যদি এই ধরনের সিমটম, ইরিটেবিলিটি বা রাগে, অতি রাগী, বদরাগী এরকম অবস্থা হয়, তাহলে ক্যামোমিলা ভালো ব্যবহার করা যেতে পারে। আর রুটা আরেকটা ক্ষেত্রে, যেমন যখন কার্টিলেজ ও পেরিয়াস্টিয়াম, পেরিয়াস্টিয়াম মানে বোনস এর উপরে যে কাভারিং, পেরিয়াস্টিয়াম আর কার্টিলেজ গুলো, এটা অনেকটা স্পেসিফিক ওষুধ। রুটা এইসব এরিয়াতে ভালো কাজ করে। স্পেশালি হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, এইসব জায়গায় আমরা রুটা ব্যবহার করতে পারি। অর্থোপেডিক সার্জারিতে রুটা খুব ভালো কাজ করে, মানে এই ওষুধটা খুব বেশি আসে। আর সিমফাইটামও খুব ভালো মেডিসিন, এটা অর্থোপেডিক সার্জারিতে এটা ভালো ব্যবহার করা হয়। এবং অনেক সময় কম্বাইন্ড মেডিসিন, ব্যাক টু ব্যাক মেডিসিন ব্যবহার করা যায়। যেমন কারণ একটা জায়গায় তো আসলে যখন নার্ভো ইনজুরি হয়, লিগামেন্ট ইনজুরি হয়, তখন কিন্তু এই রুটার পরে আবার ওই হাইপেরিকাম এইসব গুলো বুঝতে হবে। সুতরাং প্যাথোলজি নলেজ যত ভালো থাকবে, ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেক সিমটম সিমিলারিটি বাই করা যাবে। তো এটা একটা বিষয়। এরপর হচ্ছে ইনফ্লামেশন। তো ডেফিনেটলি ইনফ্লামেশন মানে প্রদাহ। তো ইনফ্লামেশন, যে কোনো প্যাথোলজিতে ইনফ্লামেশন হয়, সেটা অ্যাপেন্ডিসাইটিস হোক, সেটা হার্টের প্রবলেম হোক, বা যে কোথাও ফোড়া হোক, বা যে কোনো যাই হোক। তো এটা ইনফ্লামেশনের ক্ষেত্রে আহ, যদি আমরা ব্যবহার করতে পারি, যদি ইনফ্লামেশন থাকে, সাথে জ্বর থাকে, লাল হয়ে থাকে, গরম হয়ে থাকে, ডেফিনেটলি বেলাডোনা আসবে। হ্যাঁ, তো বেলাডোনা আসলো, এবং যত আমরা সিমটম কম মিলাইতে পারবো, তত পোটেন্সি নামাইতে হবে। যত সিমটম ক্যারেক্টারিস্টিক হবে, ভাইটাল ফোর্স ভালো থাকবে, পোটেন্সি উপরে উঠতে পারি। এটা একটা বেসিক ফর্মুলা। হ্যাঁ, তো এটা একটা বিষয়। আর হচ্ছে যেমন মানে ইভেন অনেক ডাক্তাররা বা আমরা দেখছি যে যেমন গলব্লাডার বা কিডনি স্টোনে যখন ইনফ্লামেশন আর রোগী খুব অস্থির থাকে, হ্যাঁ, জ্বর থাকে, তখন বেলাডোনা কিন্তু ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। তো এই বিষয়গুলো আছে। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাস্থেশিয়া, একটা রোল ইম্পর্টেন্ট সার্জিক্যাল বিষয় হচ্ছে অ্যানাস্থেশিয়া। কারণ অ্যানাস্থেশিয়াতে কদিন আগে আমরা দেখতেছি যে অনেক বাচ্চা মারা গেল। তারপরে দেখা গেল যে অনেক বয়স্ক মানুষও মারা গেল। পরে গবেষণা করে দেখা গেল যে যেই সাপ্লাই দিছিল, সেটার মধ্যে নকল ওষুধ দিয়েছে বা ওষুধের কোয়ালিটি ভালো ছিল না। তো এই কারণে কিন্তু অ্যানাস্থেশিয়া ড্রাগের বিরূপ প্রতিক্রিয়ায় অনেকের মৃত্যু ঘটেছে আর কি। তো যাই হোক, এটা তদন্তের বিষয়, বা এটা কি হবে না হবে সেটা আরেক বিষয়। তো কিন্তু নরমাল অ্যানাস্থেশিয়ার আগে যেমন ক্লোরোফর্ম বা এগুলো ব্যবহার করতে, এখন অনেক সফিস্টিকেট অ্যানাস্থেশিয়া, আরো সাইড ইফেক্ট ফ্রি, আরো অনেক ভালো অ্যানাস্থেটিক ড্রাগ ব্যবহার করা হয়, যেটা সাইড ইফেক্ট কম্পারেটিভলি অনেক কম থাকে। নাইট্রিক অক্সাইড বা অন্যান্য কিছু অনেক আরো ব্যবহার করা হয়, হিলিয়াম। তো যাই হোক, তবুও যদি পোস্ট অপারেটিভ অ্যানাস্থেশিয়ার পরে যদি আহ, বমি হয়, তাহলে ফসফরাস 30 ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে পেশেন্টের হাত পা ঠান্ডা হয়ে গেল, খুব ঘাম হচ্ছে, হ্যাঁ, এবং পেশেন্ট খুব টায়ার্ড হচ্ছে, এবং খুব এয়ার হাঙ্গার চাচ্ছে, দেন কার্বোভেজ চলে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের পেশেন্টের যদি আহ অপারেশনের পরে মুখে তো মাস্ক লাগায় রাখে, তো নাইট্রিক অক্সাইড দেয় বা অন্যান্য গ্যাস দেয়, তারপরে ইনজেকশনের মাধ্যমে অনেক ওষুধ যায়। এগুলোর পরে যে অপারেশন পরে রোগী বমি বমি ভাব, নস্টিয়া, রেচিং হচ্ছে, মুখে পানি পানি উঠে আসতেছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বমি হচ্ছে না, একটু একটা ভাব, পেটের গ্যাস হয়ে আসতেছে, তো ডাক্তার আমরা যেতে পারি। আর
বমি মানে হইলেও রোগী ভালো হচ্ছে না, অলওয়েজ নসিয়েটেড ফিলিং, দেন আমরা ইপিক্যাক আমরা যাব, মানে নসিয়া টেন্ডেন্সি, ইপিক্যাক একটা ভালো ওষুধ। তো এইসব এইসব ওষুধগুলো সার্জিক্যালি, এইসব ওষুধগুলো সাধারণত ঘুরে ফিরে আসে। এইসব ক্ষেত্রে কিন্তু খুব রেয়ার মেডিসিন আসবে এরকম না। এই সার্জিক্যাল কেসগুলো কিন্তু একটা সুবিধা আছে যে ব্যাটারি মানে থেরাপিউটিক এগুলো কিন্তু খুব বেশি না। হ্যাঁ, কারণ সার্জিক্যাল ঘটনাগুলো কিন্তু একই রকম ভাবে একই রকমই ঘটে, খুব বেশি আনকমন ফিচার গুলো আসে না। একটা অপারেশনের পর কি কি হইতে পারে এগুলো যদি আমরা জানি, তাহলে ওষুধও কিন্তু মোটামুটি সিলেক্টেড ওষুধ থাকে। তো সুতরাং এই যদি আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ থাকতো, ইন্ডিয়াতে আমি কয়েকটা জায়গায় শুনছি আছে, তাও তাও এটা আসলে টাফ সবসময়। যদি অপারেশনের জায়গায় যদি হোমিওপ্যাথিতে যাওয়ার সুযোগ দিত, তাহলে কিন্তু তারা পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ, ডিউরিং অপারেশনে মেডিসিন গুলো প্রয়োগ করতে পারতো। এবং এইটা যদি বোঝানো যাইতো যে ওষুধটা ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করে কাজ করে, সুতরাং অ্যালোপ্যাথিক চিকিৎসকদের ভয়ের কোনো কারণ নাই। ও যদি ওরা না বুঝে অনেক ক্লেম করে যে এটা স্টেরয়েড আছে, এটা কিভাবে কাজ করে সেটা বুঝতে চায় না, কারণ ফিলোসফিটা আসলে না বুঝতে চাইলে আসলে বোঝানো কঠিন। হোমিওপ্যাথিক ফিলোসফিটা আসলে বোঝার জন্য তাকে আগে মানে ওপেন মাইন্ডেড হইতে হবে, এবং এটার কিছু দেখতে হবে, এটার রেজাল্ট দেখতে হবে। রেজাল্ট না দেখলে বিলিভ আসবে না। তো এটা এতটুকু ধৈর্য তাকে ধরতে হবে, এবং ওপেন মাইন্ডেড না থাকলে আসলে এটা, তবুও যদি এটা সুযোগ হয় ভবিষ্যতে কখনো, তাহলে কিন্তু হোমিওপ্যাথ চিকিৎসকরা তারা সেখানে অনেক হেল্প করতে পারবে, রোগীদের অনেক অ্যান্টিবায়োটিক থেকে কমাইতে পারবে, অ্যান্টিবায়োটিক লাগলেও ডোজ কম লাগবে, অনেক ওষুধ পেইন কিলার কম দেওয়া লাগবে, অনেক সার্জিক্যাল কমপ্লিকেশন কম হবে। হ্যাঁ, অনেক পেশেন্টকে সেভ করা যাবে যদি এটা সরকার বুঝে, বা ইন্ডিয়ার অনেক মডেলই ফলো করে, এটা ফলো করলে আরো ভালো। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে বললাম, যদি সংশ্লিষ্ট কারো কানে যায় তো ভালো। আচ্ছা, একটা হচ্ছে যে অপারেশনের পরে ইনফেকশন। এখন ইনফেকশনের ক্ষেত্রে ডেফিনেটলি এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে পাইরোজেন ব্যবহার করা যেতে পারে। পাইরোজেন যেহেতু মানে ইনফেকশন থেকেই তৈরি হয়, তো পাইরোজেন এটা রোগীর একটা ভালো কাভারেজ আসে। তো সার্জারির পরে ইনফেকশন আসতেছে, ব্যাপটিসিয়া, বিভিন্ন মেডিসিন আছে যেগুলো ইনফেকশনের পরে আসে। আর হচ্ছে হিপার সালফার, এগুলো যেটা আছে যে যদি আমাদের হিলিং করতে হেল্প করে। তো এই যে বিষয়গুলো, এগুলো ইম্পর্টেন্ট। আর ড্রেসিং এর ক্ষেত্রে ক্যালেন্ডুলা ইম্পর্টেন্ট। তো ক্যালেন্ডুলা দিয়ে হিল করা অনেক ইম্পর্টেন্ট ক্যালেন্ডুলা, কারণ ক্যালেন্ডুলার নট অনলি ড্রেসিং, ক্যালেন্ডুলা 200 1M এগুলো কিন্তু ট্রিটমেন্টে ইম্পর্টেন্ট, কারণ সার্জারি পরে আহ, এই মানে এই ক্যালেন্ডুলা কিন্তু হিলিং করতে সাহায্য করে। এবং আরেকটা মেডিসিন হচ্ছে বেলিস পেরিনিস, এটা আমরা অনেকে কম ব্যবহার করি, কিন্তু এটা যখন ডিপ টিস্যু ইনজুরি হয়, আর্নিকাটা সুপারফিশিয়াল বা ডিপও আসে, কিন্তু বেলিস পেরিনিস ডিপ ইনজুরি গুলোতে ভালো কাজ করে। হ্যাঁ, তো বা বা এন্ডোস্কোপি বা এগুলো করার পরে যদি কমপ্লিকেশন আসে, সেখানে বেলিস পেরিনিস ভালো কাজ করে। তো এই যে বিষয়গুলো, এটা একটা ইম্পর্টেন্ট। তবে গ্যাসের ক্ষেত্রে রেফেনাস একটা ওষুধ, লাইকোপোডিয়াম কার্বোভেট, হ্যাঁ, এগুলো তো আমরা বলছি। আর আফটার পেইন, আফটার ইনজেকশনের পরে যে কমপ্লিকেশন হয়, সেখানে আমরা লিডাম দিতে পারি, হাইপারিকাম দিতে পারি, এগুলো আমরা জানি যে শার্প কাটিং ইনজুরি বা শার্প পেইন নিডল দিয়ে যেগুলো হয়, সেগুলো আমরা জানি, সেগুলো ব্যবহার করতে পারি। আর যদি স্কার টিস্যু হয়, কোথাও কেটে যাওয়ার পরে মানে ঠিক মতো হিলিং হলো না, উঁচা নিচে অ্যাব্রো থ্যাব্রো হয়ে হিলিং হয়ে আছে, সেক্ষেত্রে যদি স্টেফিসাইক্লিন ইউজ করি, তাহলে তো এগুলো এটা হওয়ার চান্স কম। কিন্তু যদি হয়েও যায়, সেটাকে ডিজলভ করার জন্য থায়োসিনামিনাম, এটা খুব ভালো মেডিসিন। থায়োসিনামিনাম এটা লো পোটেন্সি 6x 3C ইভেন 30 পর্যন্ত ব্যবহার করে এই যে স্কার টিস্যু গুলোকে ডিজলভ করতে, এটার ভালো আছে। গ্রাফাইটসও ব্যবহার করা যায়। তো এই মেডিসিন গুলো আমরা করতে পারি। আবার অপারেশনের পরে যদি কনস্টিপেশন হয়, অনেকে টয়লেট, স্পেশালি পারফোরেশন অপারেশন বা ইন্টেস্টিনাল, যদি আমরা গাটের কোনো অপারেশন করি, সেক্ষেত্রে গাট গুলো রেস্টে চলে যায়। সেক্ষেত্রে গাট গুলো দেখা যায় অনেক ক্যাথেটার, অনেক কিছু ল্যাক্সেটিভ এগুলো দিয়েও করানো যায় না। সেক্ষেত্রে আমাদের নাক্স ভূমিকা, অ্যালুমিনা, ওপিয়াম, ওষুধগুলো আমি ডেফিনেটলি নামগুলো বললাম, ইন্ডিকেশন তো ম্যাথমেটিকাতে আছে, এগুলো কমনলি আসে। হ্যাঁ, তো এই মেডিসিন গুলো ব্যবহার করা যেতে পারে। আর এটা হচ্ছে বিষয়। আর অ্যাংজাইটি বা এগুলো অপারেশন আগে ভয় টয় থাকে, সেক্ষেত্রে আর্সেনিক ওষুধটা অনেক কাজ করে। হ্যাঁ, আর্নিকা সেটাও হেল্প করে, অ্যাকোনাইট হেল্প করে। এইগুলা মানে ভয় দূর করতে কাজ করে, মানে ওটি টেবিলে ঢুকানো যায় না, ঢুকলে প্রেশার হাই হয়ে যায়। আমার একটা দাঁতের পেশেন্ট ছিল, এটা রিলেটিভ আর কি, উনি স্বাভাবিক সবসময় ভালো, কিন্তু অপারেশন টেবিলে ঢুকলে প্রেশারের উপরটা 200, নিচেরটা 150, হ্যাঁ, এরকম একটা প্রেশার উঠে যায়। কিন্তু বাইরে আবার ওটি থেকে বের করে নিয়ে আসলে ভালো, মানে দাঁতের ডাক্তার কাজই করতে পারতো। পরে তাকে মানে অ্যাকোনাইট দেওয়া হলো, হঠাৎ করে প্রেশার বাড়তেছে, অ্যাকোনাইট দেওয়ার পরে পরে খুব সেটেল হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকোনাইট 1M দেওয়ার পরে সে সেটেল হয়ে পরে অপারেশন মানে দাঁতের উঠায় নিয়ে আসে। তো এই যে বিষয়গুলো বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে হেল্প করা যায়। তো ডেফিনেটলি পেশেন্ট মানে সার্জারি কেসগুলোতে অনেকভাবে সাহায্য করার সুযোগ আছে। তো এখন এটা হচ্ছে
অপারেশনের বিষয়গুলো, আর সার্জিক্যাল কেসগুলোতে তো আলোচনা হলে। তো এই আর কি। তো ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকে আমাদের এই ফেসবুক লাইভে অনেক বিজ্ঞ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের নাম যদি এখানে বলি তো অনেক সময়ের ব্যাপার। আমি শুধু নাম বলবো না, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনি আজকের এই আলোচনায় যে সকল তথ্য এখানে উপস্থাপন করেছেন, আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার যে সকল দিক নির্দেশনা দিয়েছেন, এটা আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আমার যে কোনো কাজে আমার একটি পরিপক্কতা আসবে। এবং আমি মনে করি এই সকল বিষয়গুলো প্রত্যেকটা চিকিৎসকের মধ্যে আসা উচিত, যে প্রত্যেকজন আমাদের যারা গুরুজন রয়েছেন, যাদের যতটুকু অভিজ্ঞতা রয়েছে তাদের কাছ থেকে কিছু সংগ্রহ করা, যেটা আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে। একটি সংকীর্ণ মন কিংবা অল্প জ্ঞান যত বিশৃঙ্খলার মূল। আমরা যদি উদার না হতে পারি, আমাদের জ্ঞান, আমাদের প্রতিভা যদি সংস্কার মুক্ত না হতে পারে, আমাদের মহাতাহিনম্যান বারবার বলেছেন যে আমাদের সংস্কার মুক্ত হতে হবে, আমাদের কুসংস্কার কখনোই স্থান দেওয়া যাবে না। তো আজকের এই আলোচনা, আজকের এই ফেসবুক লাইভে নির্ধারণ করার পিছনে অনেকগুলোই কারণ ছিল। সে সকল কারণের মধ্যে আজকে এই আলোচনা তারা অনেকটাই পরিষ্কার করতে সক্ষম হয়েছে আশা করি। এবং প্রিয় বন্ধুদের সকলের চাহিদা পূরণ করার জন্য যে পরিমাণ স্যারের কাছে প্রশ্ন করতেছেন, যে পরিমাণে জানতে চাচ্ছেন, সময়ের স্বল্পতার কারণে আমরা সবকিছু আজকে আলোচনা করতে পারছি না। নির্ধারিত সময় পার হয়ে গেছে। আমি সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের এই ফেসবুক লাইভকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েও আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের শ্রদ্ধেয় জামিল স্যার এবং নজরুল ইসলাম ভূঁইয়া স্যার যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো বিদায়ী কথা বলেন শুনবো, না হলে আজকের এই ফেসবুক লাইভ এখানে শেষ করছি। স্যার। আমি বারবার যে কথাটা বলে আসছি, আমার দেখায় পৃথিবীতে সবচেয়ে কঠিনতম সাবজেক্ট হলো হোমিওপ্যাথি। সুতরাং হোমিওপ্যাথিক চিকিৎসাটা মায়ের খাইতেছে এই হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিকট। কেন? জ্ঞানের স্বল্পতা, লেখাপড়ায় অজ্ঞতা, লেখাপড়ায় ফাঁকিবাজি। দয়া করে আপনারা প্রতিদিন অন্তত একটা ম্যাথমেটিক্যাল থেকে একটা ওষুধ পড়েন, আর অর্গাননের একটা পরিযোগ পড়ে আপনারা রাত্রে ঘুমাতে পান। তাহলে যদি আপনারা অচিরেই একটা সার্থকতায় আপনারা রূপ দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ, জামিল স্যারকেও ধন্যবাদ জানিয়ে এই সবাই, আমি আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, জামিল স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। যে আমার মেসেজ থাকবে যে আসলে আমি যেভাবে মানে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে লার্নিং থ্রু কেস। মানে কেস পড়বেন, অবশ্যই ম্যাথমেটিক্যাল সাবজেক্টটা বলছে সেটা পড়বেন, কিন্তু ম্যাথমেটিকা তো অনেক বড় কথাবার্তা, অনেক কথাবার্তা, এক একজন ম্যাথমেটিকার এক একজন বই এক এক রকম লিখছে, একটা ম্যাথমেটিকার আপনার অনেকগুলো দিক আছে, সেটা তো অবশ্যই পড়তে হবে। কিন্তু সাপোজ ধরেন যে একটা কেস, মানে কেসে তো অনেক বই আছে, অনেক জার্নাল আছে, এখন তো সফটওয়্যার আছে। সাপোজ ধরেন সার্জিক্যাল একটা কেস, যেমন স্যার বললেন যে ওনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, এরকম অ্যাপেন্ডিসাইটিস কিওর হয়েছে। তো ডাক্তার যারা একটা কেস যখন যেসব সামারি থাকে, কেসের যেসব যেসব জায়গায় কেসের গল্পটা থাকে, মানে কেস কিভাবে কেসের ছিল, কতদিন সাফার করছে, কি কি প্রবলেম নিয়ে আসছিল, কি কি সিমটম ছিল, তারপরে কি ওষুধে ভালো হলো, এগুলো বললে কি হয়, মনস্পটে একটা চিত্র তৈরি হয়। আপনি কল্পনা করবেন রোগীটা আপনার টেবিলে আসছিল, তারপরে ডাক্তার হিসেবে আপনি কি কল্পনা করবেন, বা সিনিয়র আপনার গুরুকে চিন্তা করবেন কেসটা পড়ার সময়। তখন কেসটা যখন উনি সলভ করলো, তখন আপনি ওই কেসটার ওই পার্টিকুলার অংশটা বের করেন যে এই ওষুধটা কেন ওই কেসে সফল হয়েছিল, সেইটা ওই ম্যাথমেটিক্যাল থেকে বের করে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় মনে থাকবে বেশি। এইভাবে পড়লে একটা আকর্ষণও থাকবে, কারণ আমরা সবসময় চাই যে ওষুধ দিয়ে রেজাল্টটা তৈরি করতে, যেহেতু রেজাল্ট তৈরি করার একটা এভিডেন্সের উপর আমরা স্টাডি করতেছি। সুতরাং কেস থেকে যদি আমরা শিখি, তাহলে শেখাটা মানে একটু বেশি মানে অ্যাট্রাকটিভ হবে এবং মনে থাকবে। এটা আমার মেসেজ। সবাই কেসটাও পড়বেন, তো মনে থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। শুভরাত্রি। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।